প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, যে বড় দুটো রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই দুটো দলের নির্বাচনী যে ইশতেহার বা ম্যানিফেস্টো, সেটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ইশতেহারের মূল কাজ হচ্ছে জনগণকে এক ধরনের কনভিন্স করা, জনগণের সামনে তাদের প্রতিশ্রুতি তুলে ধরা বড় রাজনৈতিক দলগুলোর বা যারা নির্বাচন করছেন তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। আমরা আজকে কথা বলতে চাই এই দুটো দল অর্থাৎ বিএনপি এবং জামায়াত, তাদের যে প্রতিশ্রুতিগুলো এসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেটি কতটুকু বাস্তবায়নযোগ্য সেটি নিয়ে কথা বলবো, এবং তাদের যে অতীতের, যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্র্যাক রেকর্ড, সেটির উপর ভিত্তি করে অবশ্যই যারা দর্শক রয়েছেন তাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আমি দুজন অতিথিকে করতে চাই। আমরা ভার্চুয়ালি দুজন অতিথিকে যুক্ত করেছি আজকের এই শোতে লন্ডন থেকে। একজন আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। তিনি অধ্যাপনা করছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিসেবে রাজনৈতিকভাবে তিনি সম্পৃক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এবং বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটির সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। আমি শুরুটা করতে চাই ডক্টর নাকিব আপনাকে দিয়ে। আমি প্রতিশ্রুতি বা ইশতেহারে যাবার আগে আপনাদের যে পুস্তিকাটি বেরিয়েছে, মানে ইশতেহারকে ধারণ করছে যে পুস্তিকাটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলাস্ট্রেশন বা যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পত্রিকাও লেখালেখি হয়েছে। আমি বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের কয়েকটি কথা কোট করে আপনার কাছে প্রশ্নে আসতে যাচ্ছি যে জামায়াত ইসলামী ভারতের প্রাকৃতিক সৌন্দর্য থেকে সে দেশের মানুষের জীবনযাত্রার অনেক কিছুই কপি করে বাংলাদেশের রূপ লাবণ্য হিসেবে বাজারে ছেড়েছে। পুস্তিকাটির 48 নম্বর পাতায় চতুর্থ ভাগে রয়েছে, মানে খাদ্য শিরোনামে যে খাদ্য ভাবনা তুলে ধরা হয়েছে, সেখানে একজন নারী এবং একজন পুরুষকে চাতালে ধান শুকানোর কাজ করতে দেখা যাচ্ছে। এই ছবিটি হচ্ছে ভারতের। এবং 54 নম্বর পাতায় আমরা দেখতে পাচ্ছি যে মানব সম্পদ এবং জনজীবনের মৌলিক মান উন্নয়ন শিরোনামে যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, এই বিষয়ে যে আলোচনাগুলো রয়েছে সেই ছবিটিও কিন্তু কোলাজে থাকা একটি ছবি হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্যরত ধুতি পরিহিত ঢুলিদের ছবি, সেটিও ভারতের। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জামায়াত কেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের জীবনাচরণ এবং বাংলাদেশের যে সংগ্রামী জীবনের যে চিত্র আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সেগুলো দিয়ে একটি পুস্তিকা তৈরি করতে পারলো না নির্বাচনী ইশতেহারের? যদি একটু এটি দিয়ে শুরু করি, ডক্টর নাকিব। জি, অনেক ধন্যবাদ বুলবুল ভাই এবং মামুন ভাই, আপনাকে শুভেচ্ছা, আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। আমরা যদি জামাতের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের ইলাস্ট্রেশনটা দেখি, প্রচ্ছদ আমাদের 3 জন বীর শহীদকে সম্মান জানিয়ে তাদের যেই মোরাল, সেটাকে কিন্তু ধারণ করে এই ইশতেহারকে শুরু করা হয়েছে। প্রচ্ছদে শহীদ আবরার, যিনি আওয়ামী ফ্যাসিবাদের একজন শহীদ, আওয়ামী লীগের আমলে যে হাজার হাজার ছাত্রকে ডিহিউম্যানাইজ করে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ আবরার ফরহাদ রিপ্রেজেন্ট করে। শহীদ আবু সাইদ, যার হত্যাকাণ্ডের ভিডিওটা ভাইরাল হওয়ার মধ্য দিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামটা শুরু হয়েছে। এরপরে শহীদ ওসমান হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আনঅ্যাপোলজেটিকভাবে সংগ্রাম করেছেন, যাকে হত্যা করা হয়েছে বিপ্লবের পরেও, তাদেরকে ধারণ করে জামাতের মূল থিমটা কিন্তু এসেছে। এবং মানে আমি, আমার বয়স এখন 48 বুলবুল ভাই। আমি আমার জীবনে বিভিন্ন দেশের নির্বাচন নিয়ে আমি কথা বলেছি, কাজ করেছি নির্বাচন ইশতেহার নিয়ে। আমি আমার 48 বছর জীবনে সম্ভবত 17-18 বছর বয়স থেকেই আমি রাজনৈতিকভাবে সচেতন। তো এই দীর্ঘ অলমোস্ট 30 বছর আমি কোনোদিন দেখিনি যে কোনো রাজনৈতিক দলের ইশতেহারে কি ছবি ব্যবহার করা হয়েছে এটা নিয়ে এত আলোচনা।
এটা নিয়ে কোনো ইভেন আলোচনা হচ্ছে এটাও আমি দেখিনি। এবং আরো বিস্ময়কর অবস্থা হলো যে আমাদের সংবাদপত্র সাংবাদিকতার মানটা কোথায় যাচ্ছে, যে সংবাদপত্রের একটা বড় শিরোনাম হয় একটা ফেসবুক স্ট্যাটাস থেকে, এটাও এর আগে খুব একটা বেশি সচরাচর দেখা যায়নি। যাই হোক, সমালোচনা তো হতেই পারে, Sure. কিন্তু মানে সমালোচনা আহ, যদি হয় এটার একটা খুব যৌক্তিক অবস্থান থেকে ক্রিটিসিজম হতে পারে। একটা দলের ইশতেহারের সমালোচনা কিংবা আলোচনা হতে হবে তার সাবস্টেন্সের উপরে। না, সেই আমরা ডক্টর নাকিব আমরা সাবস্টেন্সে তো অবশ্যই ঢুকবো, সেটা হ্যাঁ, আমাদের আমি মূল যাচ্ছি, আলোচনা। বলুন ভাই। কিন্তু এটা মিস রিপ্রেজেন্টেশন কিনা, মানে আপনি আমি বাংলাদেশকে আমি একটু শেষ করি। তো এখন বিষয়গুলো হলো যে যেই ছবিগুলা ব্যবহার করা হয়েছে সেই ছবিগুলা আপনারা জানেন যে অনলাইন প্ল্যাটফর্মে শাটার স্টক থেকে কিন্তু আপনি আহ, ছবি ক্রয় করতে পারেন। আপনি শাটার স্টক থেকে ছবি ক্রয় করতে পারেন, এবং আহ, এই শাটার স্টকের ছবিগুলা এক্সক্লুসিভ হয় না। এগুলার শাটার স্টকের অ্যাসেট সংখ্যা হলো অলমোস্ট 57,50,00,000, এবং এই শাটার স্টকের যে ছবিগুলা সেই ছবিগুলার ব্যবহার করে এরকম দেশের সংখ্যা হলো 150টি। এছাড়া গেটি ইমেজ, অ্যাডোবি স্টক, ইনভ্যাটো, তারপরে ইমেজেস বাজার, এই প্ল্যাটফর্মগুলা থেকে সচরাচরই ছবি কেনা হয়। কারণ আপনি যদি আপনার একটা ইশতেহারের সবগুলা ছবি যদি আপনি নিজে আপনার ফটোগ্রাফার দিয়ে করতে চান, এটা সময় সাপেক্ষ ডক্টর এবং নাকিব, অনেক বেশি এটি কিন্তু এক্সপেন্সিভ আপনি হয়ে যায়। কোথা থেকে নিয়েছেন আমি সেটা নিয়ে কিন্তু এক্সাম্পলটা বিতর্ক না। এভাবে দেই, বিতর্কটা বুলবুল হচ্ছে ভাই, যে বাংলাদেশের শাটার স্টক বা গেটি ইমেজে কি বাংলাদেশের কোনো ছবি পাওয়া যায়নি, যে না কারণে না, আপনাকে ভারতের আমাদের ছবি এখানে নিতে হলো? যে ছবিগুলা আসলে যে ক্রিটিসিজম গুলো এসছে, এগুলা অন্য দেশের কিনা এটা কিন্তু ভেরিফাই করে জানা যায়নি। আপনার যেই ফেসবুক পোস্টটি এবং যেটাকে প্রথম আলো কপি করেছে, এটাতে যেই 6টা ছবি নিয়ে বিতর্কের কথা বলা হয়েছে, এই 6টা ছবি ভারতের বিভিন্ন প্রদেশে ব্যবহৃত হয়েছে। সো এটা যে ওই জায়গার, এই ব্যাপারে কিন্তু প্লেসের ব্যাপারে কিন্তু আপনি ভেরিফাই করে কোনো কিছু বলতে পারেননি। সুতরাং এটা কোন জায়গার প্রকৃতি, ভেরিফাইড কথাও আছে। যাই হোক, আমি এই না না আলোচনায় না খুব না, দীর্ঘ ভেরিফাইড সময় ব্যয় করতে চাই না। আসেনি। এটা উত্তর এটা উত্তর মূলত এসেছে যে উত্তরপ্রদেশেরও কিছু ছবি রয়েছে উত্তরপ্রদেশ সেখানে। জি। এবং অন্য অন্য জায়গায় এটা ব্যবহৃত হয়েছে। সো বেসিক্যালি আমি আপনাকে এক্সাম্পলটা এমন দেই যে আমি একটা শার্ট কিনলাম দোকান থেকে, এই শার্টটা ভারতীয় একজন পরছে, আপনি দেখে আমার সমালোচনা করা শুরু করলেন যে জামাতের মুখপাত্র এমন একটা শার্ট পরছে যেটা উত্তরপ্রদেশের আরেকজন পরছে। সো ইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এবং মোরালি ব্যাংক্রাফট একটা সমালোচনা। কারণ ইশতেহারের সমালোচনা হতে হবে পলিসি নিয়ে, সাবস্টেন্স নিয়ে। জি। যে ছবি যেটা আমি পাবলিকলি কিনছি, এগুলার এক্সক্লুসিভ কপিরাইট থাকে না। আপনি টেইলর মেড জামা কিনলে পরে এটার সাথে কারো মিলবে না, যেটা এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ। আমি টেলর মেড না কিনে আমি জেনেরিক জামা কিনেছি, আমি জেনেরিক ছবি কিনেছি, জেনেরিকও না, দিজ আর স্টক শপ, এগুলো থেকে আমরা ছবি কিনেছি যেটা অন্য কেউ ব্যবহার করতে পারে। এবং এটা এতই ক্ষুদ্র ডিল, যারা ডেস্কটপ পাবলিকেশন নিয়ে কাজ করে তারা মানে এই ধরনের সমালোচনা দেখলে খুবই মানে এটা হাস্যকর একটা ব্যাপার, যে এখানে কোনো এটা কপিরাইট ডক্টর ইনফ্রিঞ্জমেন্টও হয়নি। জি, কিন্তু ডক্টর নাকিব, আমার যেটা, যে কারণে প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা যে কারণে মিডিয়াতে বারবার আসছে, সেটা হচ্ছে যে ক্লিয়ারলি আপনি এটি ব্যবহার করতে পারবেন না, বিষয়টি এমন নয়। কিন্তু আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করছেন, এবং সেই জনগণের সামনে যে প্রতিশ্রুতি আপনি উপস্থাপনা করছেন যে প্রকাশনাটি দিয়ে, সেই প্রকাশনায় আপনি বাংলাদেশের ছবি ব্যবহার না করে, আমরা বেশ বাংলাদেশের কয়েকটি ছবি ক্ষেত্রে, ব্যবহার করেছি না এবং আমি বলছি যে বেশ কয়েকটি ভারতীয় ছবি, জি, এটা বেশ যে কয়েকটি ভারতীয় প্রকৃতির ছবি, এ ল্যান্ডস্কেপের ব্যাপারে ছবি অকাট্য রয়েছে। প্রমাণ নেই বুলবুল ভাই। আমি খুব স্ট্রংলি পুশব্যাক করব। জি। যে অভিযোগগুলো এসেছে আমি ভালো করে পড়েছি, এই অভিযোগগুলা কিন্তু প্রকৃতির বিষয় না। এই অভিযোগগুলা বলা হয়েছে যে ভারতীয় বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয়েছে এবং ভারত থেকে এই ছবিগুলো অরিজিনেটেড। সো এই ছবি যে কোনো জায়গায় অরিজিনেটেড হতে পারে। এটার সাথে আমাদের ইশতেহারের বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই, এবং বাংলাদেশের, এবং এখানে মানে এই আপনার 6টা ছবি নিয়ে প্রশ্ন, এখানে তো অনেক বেশি ছবি ব্যবহার করা হয়েছে, সম্ভবত 40টির বেশি ছবি ব্যবহার করা হয়েছে। সো
এবার আমার আমার মনে হয়েছে যে এটি খুবই চাইল্ডিশ একটা সমালোচনা, এবং আচ্ছা, মানে আপনি এই সমালোচনাগুলো যারা করছে হুম হুম তারা জামাতের পলিসি নিয়ে প্রশ্ন করার মতো যোগ্যতা রাখে না, হুম হুম এবং পলিসি নিয়ে সমালোচনা করার মতো জায়গায় নেই। এ কারণে দে আর চেরি পিকিং অ্যান্ড স্প্লিটিং হেয়ার। ওকে, ফেয়ার এনাফ, আমরা পলিসি নিয়েও আসবো। আমি একটু ডক্টর মামুন আপনার কাছে আসতে চাই। আমি যেমনটি ইন্ট্রোতে বলেছিলাম যে ক্লিয়ারলি একটা দলের নির্বাচনী ইশতেহারের অর্থ হচ্ছে যে তারা কিছু প্রতিশ্রুতি, কিছু স্বপ্ন দেখায় ভোটারদেরকে বা ওই রাষ্ট্রের জনগণকে। তো আমরা দেখতে পাচ্ছি যে 17 বছরের যে গণতন্ত্রহীনতা, নির্বাচন নিয়ে যা কিছু হয়েছে এর আগের আমলে, সেটির বিপরীতে আমরা 2001 সাল থেকে যদি ধরি, যে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল এবং তারা বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল। এখন বিএনপি মানুষকে কনভিন্স করতে চায় যে তারা এই আজকের যে ম্যানিফেস্টো বা নির্বাচনী ইশতেহার, সেটি তারা বাস্তবায়ন করবে ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে জনগণের। কিন্তু 2001 সালে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, তার অসংখ্য প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। আমি একটু আপনাকে আপনার সুবিধার জন্য একটু বলছি যে বিএনপি বলেছিল যে 500 আসনে তারা আসন সংখ্যা বৃদ্ধি করবে, 500 আসন, সেটি হয়নি। তারা বলেছিল 2001 সালে যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের সম্পদের হিসাব দেবে তারা, সেটি তারা দেয়নি। তারা বিচার বিভাগ পৃথকীকরণ করেনি, প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্রায়ত্ত রেডিও টিভির স্বায়ত্তশাসন হয়নি, স্থায়ী পে কমিশন হয়নি, গঙ্গার পানি চুক্তির পরিবর্তন হয়নি, পার্বত্য চুক্তির নতুন সমাধান হয়নি, ইন্টারনেট ভিলেজ হয়নি, সবার জন্য বিদ্যুৎ হয়নি, এবং সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হয়নি। এরকম আরও রয়েছে, আমি জাস্ট কয়েকটি উল্লেখ করলাম। বিএনপির এবারের নির্বাচনী প্রতিশ্রুতি তারা যে বাস্তবায়ন করবে, মানুষ কেন এটি বিশ্বাস করবে ডক্টর মামুন, যদি একটু বলেন, মানে আগের অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই। বলুন, আমি অবশ্যই আপনি তো যে জিনিসটা উল্লেখ করবেন এখানে সেটি আমার অস্বীকার করার কোনো উপায় নেই, বাট সেক্ষেত্রে ভিন্ন বক্তব্য নিশ্চয়ই উপস্থাপনের সুযোগ আছে। তার আগে আমি একটু নকিব ভাই যদি আমাকে অ্যালাউ করেন, অনেক শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা কথা কিন্তু ঠিক, এবারে জামাতের, আমি অথবা 2 মিনিট বলবো আপনি আমাকে দিবেন। এবারে কিন্তু জামাতের যে ইশতেহার, তার শুধু প্রেজেন্টেশন নয়, কোন কোন ক্ষেত্রে সাবস্টেন্সও অ্যাপ্রিসিয়েবল। একটা দল যারা ক্ষমতায় যাবে এটা ভেবে আগে কখনোই ম্যানিফেস্টো তৈরির অভিজ্ঞতা ছিল। আমি পজিটিভলি বলছি না, ভাই, আমি আশা করি যে আপনি পজিটিভ ক্রিটিসিজম হিসেবে নেবেন। যে ম্যানিফেস্টো তৈরি হয়েছে 90-এর কথা যদি আমি বলি, বা 2001, সবসময় একটা এককভাবে থেকে বা নির্বাচন করলে বা জোটবদ্ধভাবে নির্বাচন করলেও এরকম ফুল প্লেস ক্ষমতায় যাওয়ার মতো ম্যানিফেস্টো জামাত তৈরি করেনি। সেখানে একটা ইনএক্সপেরিয়েন্সের জায়গাটা, নাপিত ভাইদের মতো যারা একটা জেনারেশন তৈরি হয়েছে জামাত, যাদেরকে আমরা সম্মান করছি, তাদের কারণে এবং পলিটিক্যাল মোড়কটাও চেঞ্জ হয়েছে। তো সেটা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে এসছে, এবং একটা ভালো ইনএক্সপেরিয়েন্স থাকা সত্ত্বেও যে ক্ষমতায় যাবো এরকম ম্যানিফেস্টো তৈরি করার ইনএক্সপেরিয়েন্স থাকার পরেও কিন্তু একটা ভালো ম্যানিফেস্টো জামাত প্রডিউস করেছে, এবং রং ভালো হয়েছে, প্রেজেন্টেশন ভালো হয়েছে। সাবস্টেন্সের জায়গায় আমরা নিশ্চয়ই কথা বলবো, আমি বিএনপির ইয়েতে আসবো। কিন্তু একটা জায়গায় আসলে যেটা কথা বললেন যে অনলাইন থেকে ছবি কেনা, শাটার স্টক থেকে আমরা কিনি, এই জায়গায় আমি নকিব ভাইদের যে টিম এখন হয়েছে তাদের কাছ থেকে আমি আরো অনেক বেটার পারফরমেন্স আশা করেছিলাম। এবং ভারতীয় আধিপত্যবাদ দিয়ে যখন আমি কথা বলবো, আমি মনে করি জামাতের জন্য ভালো হতো যে ওই ছবিগুলো না নিলে। এবং এখানে ইনক্লুসিভ যখন বলছে জামাতের আমির বারবার, সবাইকে নিয়ে সমাজ, এবং সেই জায়গাটাই ছবিটা ভুল হয়ে গেছে। আবার নারীদের পর্দা একটা জামাতের অন্যতম এজেন্ডা। আমরা সম্প্রতি একজন জামাতের নেতার কথা শুনেছি যে সেটা গুরুত্বপূর্ণ নয়, স্বাধীনভাবে চলবে জামাত। অবশ্যই জামাত ইসলামের যে মূল ধারা, বা আমি যদি শরিয়া আইনের কথাই বলি, সে থেকে তারা অবস্থান পুরোপুরি ক্লিয়ার করেছেন যে তারা আসলে শরিয়া আইনে যাচ্ছে না। সেক্ষেত্রে জামাত ক্ষমতায় যেতে চায়, তার জন্য অনেক ধরনের ইসলামিক দৃষ্টিভঙ্গির ছাড় হয়তো বা জনগণ তাদেরকে দিতে পারে। কিন্তু এই জায়গাটা আমি একটু, যেহেতু বললাম একটা স্মার্ট এডুকেটেড টিম, তাদেরকে আমি একটু ছাড় দিতে নারাজ। আমি খুশি হতাম যদি রকিব ভাই এটাকে এরকম কনস্টেবলি পজিটিভলি একসেপ্ট করতেন, যেটা আসলে নৈতিকভাবে রাজনৈতিক অবস্থান থেকে ঠিক হয়। হ্যাঁ, কেনার অবস্থান থেকে হয়তো হতে পারে, আপনার ভুল হতে পারে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমরা ধারণা করছিলাম যে গত 15 মাসে যে আমাদের আইটি টিম অনেক ভালো করেছে,
নকিব ভাই নিশ্চয়ই ওদের সাথে যোগাযোগ হয়, উই আর এক্সপেক্টিং এ বেটার পারফরমেন্স ফ্রম দেম, যে এই টিমটি হয়তো বটে বেশি সময় দিতে গিয়ে একটু নারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে গিয়ে সময় ব্যয় করে ফেললো কিনা। নকিব ভাই আমি খুব কনস্ট্রাকটিভলি বলছি, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ। এখানে তাদের আরো কেয়ারফুল হওয়া উচিত জি ছিল। ডক্টর মামুন, আমরা যদি বিএনপির প্রসঙ্গে আসি প্লিজ। এটা করা কিন্তু ওই জায়গাটাতে আমি নৈতিকতার জায়গাটা একটা প্রশ্ন রেখে যাব, এবং আমরা দুজনই শিক্ষক, এটা বোধহয় কিনে নিলেও এই জায়গাটায় রাজনৈতিক ডিবেটটা থাকবে, এবং কে করলো কিনা এখনো কোনো প্রতিবাদ আমরা জামাতের দিক থেকে দেখিনি। তো আশা করবো যে জামাত, নকিব ভাই যেটা বললেন সেটা নিশ্চয়ই জামাতের কাছ থেকে স্টেটমেন্ট আসবে। প্রথম হলো খুব বিশ্বাসযোগ্য একটা পত্রিকা, তাদের তথ্য আমরা সম্মান করি, আশা করি এই ডিবেটটা চলবে। বাট নৈতিকতার জায়গায় আমি প্রশ্নটা রেখে যাই, এটা একটা ইনএক্সপেরিয়েন্সও হতে পারে, যেটা বললাম একটু আগে। আপনি অনেকগুলো কথা বলছেন বুলবুল, তার মধ্যে কয়েকটা জিনিস আমি উল্লেখ করি। আপনি যদি 2001 থেকে 2006 যে কথাগুলো বললেন আমাদের স্ট্রাকচারাল রিফর্ম, সেটা যদি বিএনপির একক কারণে হয়নি তা নয়। এবং আপনি জানেন যে প্রক্রিয়া এবং যে অবস্থায় বাংলাদেশের দায়িত্ব তৎকালীন জামাত ইসলামী এবং বিএনপি নিয়েছিল, তার মোটা দাগে সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম, এডুকেশন, আপনার হেলথ, আপনার মিনিস্ট্রি ডিভাইডেশন, উইমেন রাইট, এগুলো নিয়ে আপনার কাছে ফিরিস্তে আমি তুলে ধরতে পারি। এবং সেক্ষেত্রে যে উদ্যোগগুলো 91 সালে বিএনপি নিল, সেটা নারী শিক্ষার ক্ষেত্রে হোক, রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে হোক, প্রবৃদ্ধির ক্ষেত্রে হোক, সেটা কিন্তু 2001 সালে একটা ভঙ্গুর অবস্থায় জামাত এবং বিএনপি ক্ষমতাটা নিল। এবং সেটার প্রথম যদি কয়েকটা টার্গেট আপনি প্রথম দিকের বক্তব্যগুলো ওই সময় খালেদা জিয়া দেখেন, যে যেমন জোর দেওয়া হয়েছিল শিক্ষার উপরে, যেমন জোর দেওয়া হয়েছিল অর্থনৈতিক মুক্তির উপরে, যেভাবে অবকাঠামোগত উন্নয়নকে দৃষ্টি দেওয়া হয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু আপনি একটু বললেন না, এবং যেটা বলা উচিত ছিল। এবং একই সাথে আপনি দেখেন যে সোশ্যাল ডক্টর মামুন, আসলে যেটা বলা উচিত ছিল, এটা আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে বিএনপির ভালো দিকগুলো বললে সুবিধা হয়, কিন্তু আমাকে তো জানতে হবে যে কেন। অর্থাৎ আপনার সামাজিক এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা রেখে, তখন যদি একটা জোট সরকার ছিল, তারা যে এই স্ট্রাকচারাল রিফর্ম গুলোতে যেতে পারেনি। একই সাথে আপনি যদি তৎকালীন বিরোধী দলের আচরণ দেখেন, যারা বরাবরই ফ্যাসিস্ট, তাদের নাম্বার অফ হরতাল এবং প্রথম দিন থেকেই যেভাবে এই সরকার, না সেটা তো ডক্টর মামুন, সেটা তো একটা বিষয়, কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন যে দুর্নীতির অভিযোগ ছিল বিএনপির বিরুদ্ধে। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের সম্পদের যে হিসাব দেওয়া হয়নি, এটি কেন দেওয়া হলো না? এটির জন্য কি আওয়ামী লীগ দায়ী? সেই জন্য তো আওয়ামী লীগ দায়ী না, কিন্তু এই যে আমি যেটা বলছি যে আপনি তো যেমন এখন স্ট্রাকচারাল রিফর্মের কথা বলা হচ্ছে, বা যখন আমরা এখন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের কথা বলছি, এই আলোচনাটা সবসময় ছিল। কিন্তু আমি যেদিকে যেতে চাচ্ছি, যে আপনি এই আলোচনাটা কখন করতে পারেন, যখন আপনার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে। সেই স্থিতিশীলতা ছিল কিনা আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই। আরেকটা জিনিস দেখেন, যে আমরা শুধুমাত্র শিক্ষা না, আপনি সামাজিক ক্ষেত্রে দেখেন, অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন, অবকাঠামোর ক্ষেত্রে দেখেন, সব দিকে এখানে আমি আমার বলতে কোনো দ্বিধা নেই। এখানে নকিব ভাইয়ের বাবাও তখন ছিলেন এই সরকারের অংশ, যে তাদের আমি এই শুধু তো তর্ক করলে হবে না, যে ক্রেডিটটা সেটা দিতে হবে। ওই সময় কিন্তু ওনাদের পারফরমেন্স বলেন, আমাদের সাইফুর রহমানের পারফরমেন্স বলেন, সেটা কিন্তু বাংলাদেশকে একদম, আবার আইন শৃঙ্খলা পারফরমেন্সটা মাথায় রাখতে হবে আপনাকে। প্রথম যে কাজটা করতে হয়েছিল বিএনপিকে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, আবার যে পরিস্থিতির অবনতি হয়েছিল সেটাকে ঠিক করা বা মেরামত করা, সেই কাজটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো সব ভেঙে পড়েছিল। আর বড় যে জিনিসটা ছিল, যে এই কাজগুলো করতে গিয়ে যে পলিটিক্যাল কনসেনসাস এবং এই যে স্ট্রাকচারাল রিফর্মের কথা আমরা বললাম, বা কনস্টিটিউশনাল রিফর্ম বা ইনস্টিটিউশনাল রিফর্ম, সেটা আসলে ফোকাসটা অবশ্যই দূরে সরে গিয়েছিল। কিন্তু তখন করেনি, বা এখন যে বিএনপি করবে না, এটার সঙ্গে আমি খুব স্ট্রংলি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করি। যে কারণ আপনি যদি তখনকার বাস্তবতা চিন্তা করেন এবং এখনকার যে বাস্তবতা এবং এখনকার ইস্তেহারের যে ধরন, কালারে আপনি সেটা বলতে পারেন, বা বিএনপির ইস্তেহারের যে ভেতরে আপনি যান, 31 দফার মাধ্যমে বিএনপি কন্টিনিউয়াসলি যে জিনিসগুলোকে প্রমোট করেছে, সেটি আজকে 9টি পয়েন্টে আনার চেষ্টা করেছে এবং সংক্ষিপ্ত উপস্থাপন করেছে। তবে একটি কথা অবশ্যই বলতে হবে, এই যে আজকে বিএনপি যে ইস্তেহার দিল, বা আমার সামনে জামাতের ইস্তেহারের কপিটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইটে, এটা কি নকিব ভাই বা আমি দুজনের কেউই বলতে পারবো যে শতভাগ পূরণ হবে? এটা একটা অ্যাসপিরেশন, এবং তার পিছনে একটা আন্ডারপিনিং আর্গুমেন্ট থাকবে। আমি বুঝতে পারছি ডক্টর মামুন, এই অ্যাসপিরেশন অর্জন করতে চাই। একটা যুক্তি একটু শেষ করে নিই, একটা যুক্তি আমি একটু মানতে নারাজ, যে ওই সময় হয়নি জন্য বিএনপি এবার কথাটা রাখবে না,
সেটা প্রেক্ষিতটা ভিন্ন, অবস্থাটা ভিন্ন, দৃষ্টিভঙ্গি ভিন্ন, এবং সবচেয়ে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সামাজিক যে চাহিদা, তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা এবং সাধারণ মানুষের যে রাষ্ট্র বিনির্মাণের আশা, সেটার সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে আপনি কিন্তু ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, সরকার গঠন করলে আপনার জন্য টিকে রাখা কঠিন হবে বা টিকে থাকা কঠিন হবে। কিন্তু সেই বাস্তবতা আমি মনে করি যে ম্যানিফেস্টো বিএনপি দিয়েছে, সেটি বিএনপি ডক্টর মামুন দিয়েছে জি, এবং যথাসম্ভব বাস্তবায়নের চেষ্টা করবে। বিএনপি যে ম্যানিফেস্টোতে যে বিষয়গুলোকে উল্লেখ করেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটি তারা বাস্তবায়ন করবে না সেটিও যেমন বলা যায় না, করবে সেটিও বলা যায় না। রাজনৈতিক দল হিসেবে এটি বিএনপির দায়িত্ব মানুষকে কনভিন্স করা যে তারা এটি বাস্তবায়ন করবে। এখন সেই প্রশ্নে যদি আসি, টিআইবির যে রিসেন্ট রিপোর্ট আপনি যদি দেখেন যে গত 1.5 বছরে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তার একটা বিরাট অংশের জন্য বিএনপি নেতাকর্মীদেরকে চিহ্নিত করা হয়েছে, রিপোর্ট যেটি বলছে টিআইবির রিপোর্টে। তো এখন ক্ষমতায় যাবার আগে যদি এই অবস্থা হয়, ডক্টর মামুন, ক্ষমতায় যাবার পরে যে অবস্থা আরো বেটার কিছু হবে, সেই নিশ্চয়তাটা কোথায়? জাস্ট আমি বোঝার চেষ্টা করছি যে মানে অ্যাসিওরেন্সের ভিত্তিটা কি। আমরা আপনি একটা একটু খণ্ডিত তথ্য হয়ে গেল। অবশ্যই বিএনপি, আপনি যে সংখ্যাটা বা ঘটনাটা উল্লেখ করলেন সেটি হয়নি আমি একেবারেই বলবো না। দুটো জিনিস একটু খণ্ডিত হয়ে গেল। সেটি হচ্ছে যে শুধুমাত্র এই যে কথাটা আপনি বললেন তার বিপক্ষে বিএনপির অ্যাকশন এবং পলিটিক্যাল স্ট্যান্ডটা একটু আমার মনে হয় বলা উচিত ছিল যে বিএনপির ইতিহাসে তো এই বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের ইতিহাসে এই বহিষ্কারের যে কালচার, হয়তো আপনি বলবেন যে তারা তো ফিরে এসছে, কোন শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয় সেই শাস্তি একটা শেষ হতে হবে, তার একটা লিমিট থাকে, সেটা একটা ভিন্ন আর্গুমেন্ট। কিন্তু এই উদ্যোগটা কিন্তু বিএনপি প্রথম নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে এবং রেকর্ড সংখ্যক, সেটা কিন্তু উল্লেখ করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই কোন দল, কোন রাজনৈতিক কর্মীর চাঁদাবাজি, দখলদারিত্ব কোনোভাবে একসেপ্টেড নয়। কিন্তু এই যে পরিবর্তিত সময়ে আমরা অবশ্যই, আমি বিএনপির কথা অস্বীকার করছি না, কিন্তু একইভাবে জামায়াত ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পিছনে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে। আপনি যেহেতু আমরা রিসার্চ করে হয়তো সংখ্যাটা নকিব ভাই বেশি বলবেন, আমি কম বলবো, বাট সংখ্যাটা নেহাতেই আদর্শিক দিক থেকে জামাতকে যেমন ব্লেম করা যাবে, আবার যদি জাতীয়তাবাদী ধারণা থেকে বিএনপিও কেউ ব্লেম করা যাবে। একই সাথে এনসিপির যে নয়া বন্দোবস্তর নামে দুর্নীতি, দুর্বৃত্ত, চাঁদাবাজি, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যে জায়গায় আমি যেতে চাই, যে বহিষ্কারের যে সংখ্যাটা আমি উল্লেখ করলাম, সেই ব্যবস্থাটা কিন্তু বিএনপি খুব স্ট্রংলি নিয়েছে এবং বারবারই বিএনপি বলছে যে কোন কর্মী অপরাধ করে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করুক। এবং আজকে যদি আপনি ম্যানিফেস্টো চানে ফলো করে থাকেন, আপনি দেখবেন যে আমাদের চেয়ারপারসন উনি রিপিটেডলি শুরুতেই ব্যাখ্যা করেছেন দুর্নীতি নিয়ে, আমাদের অন্যতম প্রায়োরিটি হিসেবে, স্তম্ভের প্রায়োরিটি হিসেবে সেটাকে উল্লেখ করেছেন, এবং আর বক্তব্যের শেষে উনি দুবার দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান নিশ্চিত করেছে। আমি মনে করি যে প্রক্রিয়ায় এটা যাচ্ছে এবং যে প্রক্রিয়া বিএনপি ঢেলে সাজানোর চেষ্টা করছে রাজনীতি, এটা আস্তে আস্তে টপ লেভেল থেকে নিচের দিকে যাবে এবং আমাদের যে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্ন আজকে তুলে ধরেছেন পার্টির চেয়ারম্যান, সেটা নিশ্চয়ই আমরা সেদিকে যাবো এবং একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা দেখবো যেখানে সুশাসন থাকবে। ধন্যবাদ ডক্টর মামুন, আসবো আপনার কাছে। আমি একটু ম্যানিফেস্টোর সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। ডক্টর নাকিব, আপনার কাছে একটু জানতে চাই যে জামায়াতের যে ম্যানিফেস্টো, সেখানে প্রথম দফার 9 ধারায় বলা হয়েছে যে মন্ত্রী পরিষদে নারীদের মাঝে উল্লেখযোগ্য প্রতিনিধি নিয়োগ করা হবে, কিন্তু জামাত তো কোনো নারীকে নমিনেশনই দেয়নি। এটা কিভাবে হবে? এটা কি টেকনোক্র্যাট কোটায় হবে, না মানে কিভাবে এম্পাওয়ারমেন্টটা হবে বা তাদেরকে নিয়োগ দেওয়া হবে? অবশ্যই, যেহেতু নমিনেশন কোনো নারীকে দেওয়া হয়নি, সেহেতু তো টেকনোক্রেট কোটায় হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়াও নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, আপার হাউসের উল্লেখযোগ্য সংখ্যক নারীর অবস্থান হবে আশা করা যায়। সো এটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। কিন্তু একটা জিনিস ঘুরে ফিরে বারবার এসছে যে আপনারা নারীদের অংশগ্রহণের বিষয়ে সরাসরি কথা বলছেন, যে সেটি নিশ্চিত করতে চান, উইচ ইজ ফাইন, উইচ ইজ গুড, উইচ ইজ পজিটিভ। কিন্তু এম্পাওয়ারমেন্টের প্রসঙ্গ আসলেই এই যে যেমন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে আপনাদের আমির যেটি বলেছেন যে কখনো দলের প্রধান হতে পারবেন না, এবং এই যে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়নি, ভবিষ্যতে হয়তো হবে, এই প্রক্রিয়া একটু বেটার অবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে বলছেন। আমি ঠিক বুঝতে পারছি না যে মানে ক্ষমতা কাঠামোর মধ্যে ইসলামী শরিয়ার বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা
কোন ধরনের ডেমোক্রেসির চর্চাটা করতে চাচ্ছেন, মানে এটা যদি স্পষ্ট করেন। মানে মডার্ন ডেমোক্রেসিতে তো নারীদের ক্ষমতায়ন, নেতৃত্বের প্রশ্নে কোনো বাধা নেই, কিন্তু শরিয়া আইন তো সেই বিষয়গুলোকে সেভাবে সমর্থন করছে না। তাহলে আপনাদের পজিশনিংটা কি হবে শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে? বুলবুল ভাই, এখানে বিষয়গুলা মানে খুবই স্পষ্ট, এবং আমরা আমাদের সমস্ত কর্মসূচি এবং আমাদের সমস্ত কাজকর্ম আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে লক্ষ্য উদ্দেশ্য যদি দেখি, আপনি দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের ক্ষমতায় যাওয়া না, বাংলাদেশের আহ, মানে কি বলা যায় যে বাংলাদেশের সমাজের মধ্যে প্রভাব বিস্তার করা না। বাংলাদেশ জামাত ইসলামী মূলত কাজ করে তাদের এন্ড গেম। যদি আমরা দেখি যে এন্ড গেমটা কি, এন্ড গেমটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা কিন্তু এন্ড গেম, এবং এটাই জামাত ইসলামী যারা করে তাদের জীবনেরও লক্ষ্য উদ্দেশ্য, যে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। এজন্য আমি মানে বিষয়টা হয়ে গেছে কি যে শরিয়া শব্দটা এটা মানে একটা ইটস ইটস এ ট্র্যাপ ভোকাবুলারি, যেটাকে মানে ওয়ার অন টেরর এবং ইসলামোফোবিয়ার কারণে ওয়েস্টে এই শব্দটাকে এমনভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছে যে আহ, আমাদেরকে অলমোস্ট অনেকে একেবারে মানে মাথায় বন্দুক ঠেকিয়ে এই শব্দ ব্যবহার করতে বাধ্য করে। সো আমরা শব্দের মধ্যে যদি লিমিটেড না থেকে আমরা যদি এন্ড গেমটার দিকে আমরা লক্ষ্য রাখি, যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে, এবং এই কর্মসূচিগুলোর প্রত্যেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই এন্ড গেমটাকে এন্ড গেমের সাথে কনসিস্টেন্ট রেখে, যে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই, এবং আমরা এমন কোনো কর্মসূচি আমরা নেব না যেটা এই ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে না, যেই কাজটা আমাদের এই মোরাল, এথিক্যাল এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রুভ না বাই জেনারেল স্কলার্স। কারণ কিছু কিছু পলিসি নিয়ে স্কলারদের মধ্যে স্কলারলি ডিবেট আছে, এটা হবে। সো এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের সাথে নারীদের একটা দলের প্রধান হওয়ার খুব একটা সম্পর্ক আছে বলে আমি বলতে পারবো না। কারণ বাংলাদেশে দীর্ঘ ৩৬ বছর শীর্ষ রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা নারী প্রধানমন্ত্রী দেখেছি। এর মাধ্যমে বাংলাদেশের নারীদের যে খুব বেশি ক্ষমতায়ন হয়েছে এটা কিন্তু আমরা হলফ করে বলতে পারবো না। ৩ নম্বর পয়েন্ট হলো যে বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু প্রভিশনটা তো থাকতে হবে, মানে ধরেন আমি সেটা কাজ হয়নি। আসছি সেখানে, আমি আসছি যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রধান ব্যক্তি যে নারী হতে পারবে না, বুলবুল ভাই, এটা কি নিউজ নাকি? এটা তো ইটস 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 নোন ফ্যাক্ট, এবং এটা আমাদের পলিসি, এবং এই পলিসিটা ডিরাইভ করা, আমি যেটা বললাম যে যেহেতু আমরা উই আর গভর্নড বাই ফিউ স্ট্রাকচার, ফিউ রুলস, ফিউ মোরালিটি, এই কারণে এটা আমাদের ইট ইজ এ রিলিজিয়াস পজিশন, এবং এই রিলিজিয়াস পজিশনটা জামাত ইসলামীর মতো ধর্মীয় রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য মানে ইসলামিক একটা রাজনৈতিক দল হিসাবে এটা যে ইউনিক সেটা না। ইট ট্রান্সেন্ডস রিলিজিয়াস বাউন্ডারি। আপনি কখনো কিংবা কোনো জার্নালিস্ট কিন্তু প্রশ্ন করবে না যে ভ্যাটিকানের পোপ কেন কোনো মহিলা হতে পারবে না। দিজ আর রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, এবং আই থিঙ্ক দিস শুড বি রেসপেক্টেড। এবং এটা এখানে বলে রাখি যে বাংলাদেশের কোনো নারী জামাত ইসলামীর আমির হওয়ার জন্য মুখিয়ে বসে নেই। বাংলাদেশের নারীরা চায় যে তাদের সম্মান, তাদের ক্ষমতায়ন, তাদের অধিকার, তাদের নিরাপত্তা এবং তাদের অপরচুনিটি, এটা তারা চায়, এবং জামাত ইসলামী তাদেরকে এম্পাওয়ার করতে, তাদের সম্মান, তাদের সুরক্ষা, তাদের সেফটি, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য সমস্ত চেষ্টাই করবে। কিন্তু ডক্টর নাকিব, your definition of empowerment is completely contradictory to what the Western democracy says. এখন ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসি আমাদেরকে ফলো করতে হবে। না ফলো করতে বলছি না, মানে আপনি আমি একটা প্রশ্ন করতে চাই। জি ডক্টর মামুন। জি, আমি আসলে আজকে সুযোগও নিতে চাই, কারণ আমরা অনেকের সাথে টক শোতে যাচ্ছি, কিন্তু নকিব একটা সুন্দর জায়গায় আলোচনাটাকে নিয়ে গেছেন, এবং ওনার সুযোগটা পাওয়া একটা ঘটনা। এই জন্য একটু জানতে চাইবো কয়েকটা জিনিস। যে আপনি যেটা বলছেন যে ট্রান্সেন্ডেন্ট ইস্যু তো অফকোর্স আছে, আপনি যখন ধরেই নিবেন আমি ধর্মের ভিত্তিতেই আমার আদর্শ, এবং যেটা আপনি সুন্দর একটা কথা বলছেন যে আসলে আমাদের তো ইচ্ছার পরিপূর্ণতা পাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেটা দল হিসাব এবং আমাদের একটা
মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে একই লক্ষ্য, এবং আপনাদের শপথটাও বোধহয় রুকন এবং সদস্যদের ক্ষেত্রে সেম। কিন্তু যখন আপনি কনস্টিটিউশনে যদি 28 দেখেন, আপনি ইকুয়াল অপরচুনিটির জায়গাটা, সেটা তো নবী ভাই একটা প্রশ্ন থেকে যায়। আর একটা হচ্ছে যেটা আপনি বললেন, যে আমি আবারও বিনীতভাবে বলি, দুজনই শিক্ষক, আমরা বারবার কথাটা বলছি, যে আপনি আজকে না হয় কোনো নারী এই মুহূর্তে চাইলো না, আপনাদের প্রধানও সেটা, নারী দলের প্রধানও বলেছেন, কিন্তু কেউ যদি চেয়ে বসে, সেই গ্যাপটা কিন্তু একটা রেটরিকের জায়গায় একটা ক্রিটিসিজম থেকে যাবে, কেউ যদি চেয়ে বসে। জি মামুন, তিন ডক্টর হচ্ছে মামুন, আপনার যে আপনার বক্তব্যটুকু আমি একটু মামুন ভাই রেসপন্ড করি, তারপরে ডক্টর নাকিব অন দ্যাট পয়েন্ট, ইকুয়াল অপরচুনিটি। হ্যাঁ হ্যাঁ, মানে ইকুয়াল অপরচুনিটি তো আছেই। সো বেসিক্যালি আমরা মানে এখানে যেই আমার একটু শেষ করে ভালো হবে নাকি ভাই? এখন যদি কেউ খ্রিস্টান, হিন্দুদেরকে তো আপনারা দলে নিয়েছেন, সম্ভবত খ্রিস্টানদেরও সামনে নিবেন, সেটা ইসলামে কি হবে সেটা আমার চেয়ে অনেক ভালো ব্যাখ্যা আপনি দিতে পারবেন, ভেরি গুড সাধারণ কোয়েশ্চেন। মানুষ কিছু হবে। কিন্তু তখন যদি কোনো খ্রিস্টান নারী, মুসলিম নারী তো কোরআনের আন্ডারে, কিন্তু কোনো খ্রিস্টান নারীকে, তার তো রিলি কোরআনটা ভিন্ন, বাইবেল ভিন্ন বা গীতা ভিন্ন, তখন যদি কেউ হতে চায়, বা কোন নারী যদি বলে জামাতি মহিলা দলের যে আমি সভাপতি হতে চাই বা জামাতের আমির হতে চাই, তখন কি হবে? থ্যাংক ইউ, মানে ভেরি গুড কোয়েশ্চেন, এবং আমাকে একটু বুলবুল ভাই সময় Sure, দিয়ে, sure, কারণ এটা please. একটু সময় লাগবে। জি। সো দুইটা জায়গায় এখানে কোয়েশ্চেনটা অ্যান্সার করি। প্রথম কথা হলো যে আমাদের মধ্যে কিন্তু কিছুটা দ্বৈততা রয়েছে যখন আমরা প্রিন্সিপালটা অ্যাপ্লাই করি, যে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে জামাত ইসলামী অন্যায় করছে, আপনার সংবিধান আপনি আনলেন যে ইকুয়াল অপরচুনিটি নাই নারীদের জামাতের প্রধান হওয়ার জন্য। আহ, আপনার আমাদের রাইভেল মামুন ভাই যে দলকে রিপ্রেজেন্ট করছেন এখানে, যদিও আপনি বলবেন সাত্তার সাহেব অল্প সময়ের জন্য প্রেসিডেন্ট ছিলেন, বিএনপির চেয়ারপারসন ছিলেন, বাট দ্যাট ওয়াজ বেসিক্যালি এ স্টপ গ্যাপ, এভরিবডি নোজ দ্যাট। আপনার এই ইকুয়াল অপরচুনিটিটা বিএনপির ক্ষেত্রে কোথায়? আপনার তো কোনো নারীর কথা বাদ দিলাম, খালেদা জিয়া নারী ছিলেন, কিন্তু কোনো এই জিয়া ফ্যামিলির বাইরে কোনো পুরুষেরও কি বিএনপির প্রধান হওয়ার সুযোগ আছে? এটা সেটার আমি উত্তর- আমি এটা সেটার উত্তর না না আমি কোথাও ভাই দিলে মামুন ভাই হবে আমি না। শেষ করি, আপনি আপনি বলবেন পরে। সো এই জায়গাটা কিন্তু মানে এখানে কিন্তু দলের প্রধান হিসাবে আমরা কথা বলছি, আমরা রাষ্ট্র কিংবা রাজনৈতিক অন্য অন্য জায়গার কথা আসছি না, আমি মানে স্পেসিফিক্যালি। আমি উত্তরটা দিয়ে দিই। আমাদের কথা হ্যাঁ, অপশনে, প্র্যাকটিস আমরা যাবো, তার মানে না অপশনে না তো নাই। প্র্যাকটিস, আপনি 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 তো মানে অপশনে তো আপনি আপনি আমাদের চাঁদে পাশ অপশন তো করার কথা আপনার বলতে আছে। পারেন, কিন্তু প্র্যাকটিক্যালিটিটাই তো মেইন জিনিস এখানে। এখানে আপনি না, কিন্তু প্র্যাকটিক্যালি কি আপনি দিবেন যে আপনার দলের প্রধানকে না না নারী? আমি আমার জবাবটা দিই, তারপরে আপনি দেন। কিন্তু বিষয়টা হলো যে যারা জামাতকে এই ইকুয়াল অপরচুনিটির কথা বলে, মানে কিন্তু আপনি অ্যাবসলিউটলি সাইলেন্ট থাকবেন। প্র্যাকটিক্যালি বিএনপিতে তো মহিলা তো দূরের কথা, কোনো পুরুষেরও তো বিএনপির জিয়া পরিবারের বাইরে এই পরিবারতন্ত্রের মধ্যে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ আটকে আছে। এই দুই মানে এই পরিবারের বাইরে কারো পক্ষে সম্ভবই না। মানে ইউ ক্যান মানে আপনি 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 কাগজের মধ্যে লিখে দিতে পারেন, লিখে রাখতে পারেন যে আমি চাঁদে বাস করবো, বা আপনি মানে হোয়াট ইউ আর প্র্যাকটিসিং ম্যাটার্স। সো এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে জামাত ইসলামী হলো একটা ধর্মীয় রাজনৈতিক দল, এবং এই ধর্মীয় রাজনৈতিক দলের কিছু স্পেসিফিক নিয়মকানুন আছে, কিছু স্পেসিফিক কাজকর্ম আছে, এবং আমরা মনে করি যে এই জায়গাটাতে এটা হলো আমাদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমাদেরকে ইনট্যাক্ট রাখতে হবে, কারণ এই ফাউন্ডেশনটা যদি আমরা কম্প্রোমাইজ করি, তাহলে পরে যেই নৈতিক মূল্যবোধ, যেই নৈতিক শক্তি এবং যেই ট্রেনিংটা আমার দরকার একটা স্রোতের বিপরীতে চলার জন্য, আমার জনশক্তির মধ্যে এটা থাকবে না। সো এটা হলো আমার দলীয় মেম্বারশিপ, দলীয় কাঠামোর অংশ, এটা হলো আমার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাকে আমার ঠিক রাখতে হবে। হ্যাভিং সেইড দ্যাট, আমরা কিন্তু সবাইকে জামাতে অ্যাকোমোডেট করছি ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। আপনাকে জামাত ইসলামীর পক্ষ হয়ে নির্বাচন করার জন্য জামাত ইসলামীর রোকন হইতে হবে, এটা ম্যান্ডেটরি না। আপনি জামাত ইসলামের সহযোগী সদস্য হতে পারেন, জামাত ইসলামের বিভিন্ন অ্যাডভাইজারি রোল আপনি প্লে করতে পারেন। দেশটা যখন আপনি গঠন করবেন, দেশ যখন আপনি পরিচালনা করবেন, তখন কিন্তু আপনার দলের অন্তর্ভুক্ত এবং যারা আপনার ফান্ডামেন্টাল জায়গাটাতে ভিত্তির মধ্যে আছে, তাদের থেকেও আপনি আনবেন। সাথে সাথে আপনি আপনার এজেন্ডা সমর্থন করে মিনিমাম ন্যূনতম কিছু বিষয়ে তাদেরকেও আপনি অ্যাকোমোডেট করে সামনে আগাবেন, এবং সেই হিসাবে আমরা
এই বছর কিন্তু অনেক ব্যক্তিকে নমিনেশন দিয়েছি নির্বাচন করার জন্য, যারা জামাত ইসলামীর রোকন না। রোকন হলো একেবারে কোর ফান্ডামেন্টাল। ডক্টর নাকিব, আমরা কিন্তু নারী বিষয়ে ছিলাম এবং ইকুয়াল আমি আসছি, অপরচুনিটির আমি যে ওই কোর জবাবটা স্পিরিট। দুটো একসাথেই দিচ্ছি। জি। সো বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা হলো বেসিক্যালি আপনি যখন দলের স্ট্রাকচার, দলের কাঠামো নিয়ে কথা বলবেন, এক্সাম্পলটা হলো যে আমার বাসার ফাউন্ডেশনটাকে আমার ঠিক রাখতে হবে। যদি ফাউন্ডেশনটা আমার দুর্বল হয়, তখন সেই বাসাটা ঝড় আসলে পরে ভেঙে পড়বে, দাঁড়িয়ে থাকবে না। যে কারণে এত ঝড়ঝাপটা, যে 15 বছর জামাতের উপরে যে নির্মম অত্যাচার চলেছে, যে সুনামি চলেছে, 10 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে ফেলা হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, তারপরে এই ঝড়টা জামাতের অফিস, ডক্টর নাকিব, আমাদের কিন্তু আরো অনেকগুলো বিষয় কভার করতে হবে। আমি আপনার জন্য একটু সহজ করে দিই। আমি ক্লিয়ার করে রাখি যে আমার বাড়ি, আমার ঘরটাকে, আমার ঘরে আমি ফাউন্ডেশনটা কিরকম ভাবে করব, এটা একান্তই আমার বিষয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলছি যে আমার ঘরে আমি সবাইকে অ্যাকোমোডেট করতে চাই। এখন সেই অ্যাকোমোডেশনের জন্য আমার দরজাটা যদি একটু বড় করতে হয়, আমার মানে যদি বেশি লম্বা মানুষ হয়, তাহলে পরে দরজাটাকে আমি কেটে আর একটু বড় করব। আপনার ঘরকে রক্ষা করার জন্য নারী নেতৃত্বকে দূরে রাখা বা নারীদেরকে ক্ষমতার শীর্ষ পর্যায়ে না আনাটাকে আপনি মনে করছেন যে সেটা? বুলবুল ভাই, দেখেন, জামাত ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ হলো মজলিসে শুরা, এবং আপনার আরপিও মেনে যে 33% লিডারশিপে নারী প্রতিনিধিত্ব থাকতে হবে। বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে 33% নারী নেই, কিন্তু জামাতের যেই শীর্ষ পলিসি মেকিং বডি মজলিসে শুরা, সেখানে 33%-এর বেশি নারী আছে। ভুল হলো, এটা কয়েকটা জিনিস রিপ্লাই করতে হবে বুলবুল। একটা হচ্ছে যে রকিব ভাই, প্রথমে যেহেতু নারীর প্রসঙ্গটা আসলো, বাংলাদেশে যদি বেগম রোকেয়া হন নারীদের আলোকবর্তিকা, কিন্তু সেটা যদি স্বপ্নের বাস্তবায়ন খালেদা জিয়া করেছেন, সেটা নারী শিক্ষা মৌকুব করে, সেটাকে বৃত্তি দিয়ে, এবং যে কারণে হয়তো আজকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 52% নারী রিপ্রেজেন্ট করে, এবং বিএনপি বাংলাদেশের নারীদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দলের প্রধানের ক্ষমতা দেখতে চায়। ডক্টর মামুন, উনি কিন্তু সেটি বলছেন না, উনি রিপ্রেজেন্টেশনের কথা বলছেন, পার্টির ভেতরে রিপ্রেজেন্টেশনের কথা বলছেন। কারণ একটু এখানে যদি ইসলামের প্রসঙ্গটা আসছে, একটু কথা বলতে দিতে হবে। সেটা হচ্ছে যে এটা গেল একটা জিনিস, নারী ক্ষমতা নিয়ে যদি কোনো দল বড়াই করা বলেন, ক্রেডিট দেওয়া বলেন, এটা বিএনপি না উচিত, অন্য কোনো রাজনৈতিক দলের নয়। এই মুহূর্তেও বিএনপি স্ট্যান্ডিং কমিটির নারী রিপ্রেজেন্টেশন আছে। নারী আপনারা একজন এমপি কেও দিতে পারেননি, হয়তো ভবিষ্যতে দিবেন। বিএনপি নারীদের এমপিত্ব দিয়েছে, এবং ভবিষ্যতে যে কোটার কথা বলেন সংসদে আসেন, সেখানে নিশ্চয়ই দেবে। জামাতের সঙ্গে নারী ক্ষমতায়নের বিষয়ে আমি আপনাকে বিনীত অনুরোধ জানাবো ওই বিতর্কে আপাতত না যাওয়ার জন্য, যখন আপনার দলের প্রধান নারী হতে পারবেন না। দ্বিতীয় একটি কথা বলি, যেটা হচ্ছে ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন নকিব, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আমরা কিছু মডারেট হওয়ার চেষ্টা করছি, অন্যকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আমার ধারণা এটি একটা ভোটে জেতার কৌশল, যেখানে 3টি বিষয় হয়তো বা কাজ করছে। একটি হচ্ছে আন্তর্জাতিক চাপ, যেটা তাহের সাহেবও বক্তব্যে বলেছেন, যেটা অথবা মধ্যবিত্ত তরুণ এবং নারীদের ভোটে টানার একটা কৌশল হবে। এটা স্পেসিফিক উদাহরণ আমি কয়েকটা দেই ভাই, আমার মনে হয় তাহলে আমাদের স্ট্যান্ডটা একটু ক্লিয়ার হবে এবং সুবিধা হবে, দর্শকরাও জানতে পারবে। আমরা ঘোষণা দিয়ে প্রথম হলো ডেইলি স্টার এবং ছায়ানটে আক্রমণ করলেন। এটা কোন ধর্মে কুলে আমি জানি না। আপনার এটা বলবেন না। বিএনপির ছাত্র দলেরও অনেক রুট লেভেলের ছেলে। আমি একটু বলতে চাই, কারণ ঘটনাটা এত যুক্ত ছিল। আপনি এটা বলতে পারতেন যদি আমরা নিন্দা না করতাম। আমরা আনইকুইভ্যালিক্যালি নিন্দা করেছি। আমি ঠিক বলবো, আগে তো ঢুকে গেছে এখানে ঘোষণা দিয়ে প্লিজ ডোন্ট অ্যাকিউজ আস থিংস দ্যাট উই ডিডন্ট ডু, প্লিজ। আপনি অন্য কথা বলেন, আমরা এটা করিনি। আপনি অন্য কথা বলেন, আপনি ইশতেহারের কথা বলেন। এখানে আমরা যে কাজ করিনি সে কাজ ডক্টর মামুন, আমরা ইশতেহার প্রসঙ্গে আমরা যে জিনিসের নিন্দা করছি, আমরা যে জিনিস করিনি সেই জিনিস আমাদের নামে প্লিজ চাপিয়ে দেবেন। কিন্তু যেটা ঘটে গেছে ঘটে গেছে, এটা নিন্দা করেছি আমরা। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আমরা শুনেছি। নেতা বললেন যে পর্দার ক্ষেত্রে আপনারা একটু ওপেন থাকবেন। আমরা সবসময় সাইমন শিল্পী গোষ্ঠীর কথা শুনেছি, এখন র‍্যাপ সং দিয়ে আপনাদের থিম সং তৈরি হচ্ছে।
আবার আপনারা এখন বলছেন যে ভোট বেহেশতের কার্ড বিক্রি করছেন, বাট অন্য দল আল্লাহর এটা নাম। বিএনপি করছে, আমরা করছি না। আমি কিন্তু প্রশ্নগুলো করে নিই, আপনি আপনাদের নিশ্চয়ই আপনাদের সংসদ সদস্যরা বলছে যে না, 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 জিয়াউর রহমানের নাম মানে নেওয়ার যেটা আগে উঁচু করতে হবে, এবং ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে প্রেজেন্টেশন। এই মুহূর্তে যেভাবে অল ডিউ রেসপেক্ট, দেখেন আপনি আপনি আপনার কাছে জান্নাতের কার্ডের কোনো কপি আছে? কোনো আমি কপি না, আমি একটা উদাহরণ দিই, আপনি চেক করবেন, গত পরশুদিন আমার সঙ্গে আইবিটিভিতে আপনাদের বেস্টার শাহরিয়ারের টক শো ছিল, ওনার উপস্থিতিতে উনি বলেছেন যে অন্তত আপনারা ভোট দেওয়ার পরে মারার পরে বলতে পারবেন যে দাঁড়িয়ে পারলে ভোট দিয়ে এসছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনি বলেছেন, মানে উইথ অল ডিউ আমি রেসপেক্ট শাহরিয়ার সাহেবের প্রতি মানে আমি রেসপেক্ট রেখে বলছি, উনি জামাতের কোন পর্যায়ে দায়িত্বশীল? ওনার দায়িত্ব কি জামাতের? আমি যেহেতু আমরা জানি উনি একজন জামাত, তো উনি কি আর বললেন একটা এটা প্রশ্ন দায়িত্ব আপনাকে শাহরিয়ার করতে সাহেবের? এটাই না, আমি যেটা বলতে চাই যে আপনি ডক্টর মামুন, প্রবলেম হলো এটা ডক্টর মামুন, যে আমরা যদি ইশতেহারে থাকি আমার মনে হয় যে তাহলে সুবিধা হয়। আমি একটু ডক্টর আমি মামুন এই কথাটা বলে আমি জি জি একটা বাক্য শেষ করেন, কারণ আমার নিজেরই প্রশ্ন রয়েছে বিএনপির ম্যানিফেস্টো নিয়ে। আমি জামাতকে যেভাবে চিত্রায়িত করেছি সেটার থেকে আমি খুব রেসপেক্টফুলি বলছি, অনেকটা বিচ্যুত হয়ে একটা যখন রাজনীতির মাঠটা ফাঁকা হয়েছে, যে কোনো প্রক্রিয়া ক্ষমতায় যাওয়ার জন্য আমি রেসপেক্টফুলি বলে নেব ভাই, এই মুহূর্তে ইসলাম নামটা বাদ দিয়ে বাংলাদেশ জামাত রাখলে ভালো হয়। কারণ আমি যে জামাতকে দেখেছি এবং যার পাল্লার মালিক তুই আল্লাহ, সৎ লোকের শাসন চাই, পর্দার কথা বলেছে, গানের কথা বলেছে, শিক্ষার কথা বলেছে, সেখান থেকে এই মুহূর্তে জামাত অনেক যোজন যোজন দূর। এটা কি কিন্তু ডক্টর মামুন এই বিষয়টি তো আপনাদের, ডক্টর মামুন আমি একটু আপনার কাছে জানতে চাই, এই বিষয়টি নিয়ে তো মানে এই যে নিজেদেরকে বদলে ফেলার যে বিষয়টা, সেটা তো বিএনপিও করেছে। মানে ধরেন এখন নির্বাচনী প্রচারণা বা আপনাদের ইশতেহার যদি আমরা দেখি, মুক্তিযুদ্ধের বিষয়টিকে আপনারা খুব ফলাও করে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু জামায়াত ইসলামী তো আপনাদের সঙ্গে 2001 সালে কোয়ালিশনে ছিল, 4 দলীয় জোটে ছিল, এবং তাদের সঙ্গে আপনারা সরকার গঠন করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন আপনাদের, যেহেতু এটা আওয়ামী লীগ করেছিল, আপনাদের খুব বেশি জোরালো কোনো বক্তব্য কিন্তু আমরা ওই সময় পাই নাই। কিন্তু এখন বিভিন্ন নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধকে যে সামনে নিয়ে আসছেন, সেটা কি শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হবার জন্যেই, নাকি আসলেই সত্যিকার অর্থে বাংলাদেশে একটা যুদ্ধাপরাধ হয়েছিল এবং সেটি নিয়ে বিএনপিরও কিছু করার ছিল, এই বিষয়টাকে আপনারা ওইভাবে ফিল করেন এখন? প্রথমত হচ্ছে যে বিএনপির বদলে যাওয়া আর জামাতের বদলে যাওয়ার মধ্যে পার্থক্য ওখানে বলবো, যেটা হচ্ছে যে যখন নকিব ভাই বলছে যে তাদের সমস্ত কিছুর মূল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আসলে আমি রেখেই দেবো, যে জামাতকে আমি ছোটবেলা থেকে দেখেছি। যে প্রশ্নটা করলাম নকিব ভাই নিশ্চয়ই এটার উত্তর দিবেন। আর দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই বিএনপি জামাত অ্যালায়েন্স করেছিল, একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছিল, সাফল্য এবং ব্যর্থতা বিএনপি জামাত দুটোরই, এবং সেটা অস্বীকার করার কিছু নাই। তারা আমাদের অ্যালায়েন্স দিয়েছিল, কিন্তু দ্যাট ইজ এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এখন নির্বাচনে দুটো দল আলাদা, তারা দুই দলের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আলাদা হবে, এটা অস্বাভাবিকতা কেন দেখছেন সেটি একটি প্রশ্ন। তৃতীয় হচ্ছে যে আপনি জামাতের যে যুদ্ধাপরাধীর কথাটা বললেন, আমরা সব সময় সোচ্চার ছিলাম, বরং আমি আজকে একেবারেই করজোরে বলবো না নিতে নকিব ভাইকে, আমি খুবই খারাপ লাগছে 15ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ যেভাবে আমরা জামাতের আগে বক্তব্য দেখেছিলাম এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যদিও কোর্টের মাধ্যমে একটা আজাদ সাহেবের মামলাতে এসছে একজন, এই আমি আবারও বলছি নকিব ভাই ব্যক্তিগতভাবে নিবেন না, আপনিও ভিকটিম। আমার খুব খারাপ লাগছে জামাতের এই স্ট্যান্ডটা, যে পরিবারগুলো আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হলো, আমি মিন করছি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যাদেরকে ফাঁসি দেওয়া তাদের কথা। আমি আসলে আশা করেছিলাম যে এই জায়গাগুলোতে জামাতের আরো বেশি আলোচনা দেখবো, আরো রাজনৈতিক বক্তব্য শুনবো, এমনকি ম্যানিফেস্টোতে হয়তো বা কোনো একটা জায়গায়, কাঠামোগত জায়গায়, যেমন বিএনপি মানবাধিকার বা যুদ্ধাপরাধী বিচারের কথা বলেছে, উল্টো করে কথাটা বলতে পারতেন। কিন্তু এই কেন নিশ্চুপ এবং তাদের প্রতি অন্যায় করা হচ্ছে কিনা নতুন জামাতের ন্যারেটিভ দাঁড় করাতে গিয়ে, কারণ হয়তো বা সেটা আসলে যুদ্ধাপরাধের প্রসঙ্গটা আসবে, এদিকে একটা স্ট্র্যাটেজি কিনা, একেবারে আত্মীয় স্বজনকে জলাঞ্জলি দিয়েও। আমরা ডক্টর নকিবুর রহমানের কাছে যাব, তার আগে আপনি যদি একটু ব্রিফলি বলেন। জি ডক্টর মামুন ভাই, আমি একটু রেসপন্ড করি, কারণ অনেকগুলা জিনিস চলে এসছে, তো আমি একটু কয়েকটা জিনিস রেসপন্ড করি। সো আপনি অনেকগুলা কথা বলেছেন, এবং এই কথাগুলো দিয়েই আপনি আপনার অ্যান্সার দিয়েছেন, যে আপনি আমাদের কথা বলছেন, মানে এক্সাম্পলটা এরকম যে আপনি মামার গল্প মার কাছ থেকে না শুনে আপনি মামার গল্প শুনছেন যে মামার সাথে যে মহিলার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ে হয়নি। না না, আমি প্লিজ আমাকে শেষ করতে দেন। আপনি তো দেখুন বলেছেন, আপনি যে ক্যারেক্টারাইজেশন গুলা করছেন জামাতের সম্পর্কে, সেটা দ্যাটস নট হু জামাত ইজ।
আপনি জামাতের যে ক্যারেক্টারাইজেশন করছেন, আপনি বললেন অ্যাকুজিশন করে দিলেন যে জামাত ঘোষণা দিয়ে প্রথম আলো ডেইলি স্টার ভেঙেছে, which is absolutely lie. কিন্তু পূজা মণ্ডপে না, না, পূজা please, রোজা যদি বলা let me যায়। finish. ভাই, প্লিজ, আপনাকে আমি জি, ইন্টারাপ্ট করিনি, আমাকে ডক্টর interrupt মামুন, করতে আমরা দিবেন একটু না। ওনার করেন না। বক্তব্যটা আপনি শুনি, তারপর অনেক আসবো কথা আপনার বলেছেন। কাছে আবারও। সো আপনি যে আমরা উই আর অলওয়েজ কনসিস্টেন্ট, দিস ইজ হাউ উই ওয়ার অলওয়েজ, কিন্তু আপনি আমাদেরকে জানার চেষ্টা করেননি, আপনি আমাদেরকে বোঝার চেষ্টা করেননি। এখন এই 5ই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে যাচ্ছে, এবং দ্য ডিফারেন্স দ্যাট দে আর সিইং, যে 54 বছর ধরে যে গালগল্প করা হয়েছে, জামাতকে যেভাবে ডেমোনাইজ করা হয়েছে, ডিহিউম্যানাইজ করা হয়েছে, একটা বক্সের মধ্যে ফেলে রাখা হয়েছে, মানুষ দেখছে যে দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ রিয়ালিটি, এবং এখনো এটা করা হচ্ছে। সো আমরা সবসময় কনসিস্টেন্ট, আমরা আগেও যেটা করছি এখনো সেটা করছি, এবং অফকোর্স আপনি রাজনীতি করেন জনগণের কল্যাণের জন্য, জনগণের মন জয় করার জন্য আপনি কাজ করবেন। অফকোর্স আপনি যদি ভোটে না জিতেন, ইউ আর ইররেলেভেন্ট, সো আপনি জনগণের মন জয় করার জন্য চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ডক্টর নকিব, আমি প্রবলেম হলো যে ম্যানিফেস্টো নিয়ে আমাদেরকে একটু জানতে চাচ্ছিলাম। পর্দা না করলে হবে, আমাদেরকে অ্যালার্ট করা হচ্ছে। ডক্টর মামুন, আসবো আপনার কাছে। ডক্টর মামুন, ডক্টর মামুন আপনার কাছে, ডক্টর মামুন আপনার কাছে আমি আসবো। এটা কি র‍্যাপ সং দিয়ে কি জামাতের গান হতে পারে নাকি সাইমুমের কণ্ঠে? এক, পর্দার ক্ষেত্রে কি ছাড় দেওয়া যেতে পারে? আপনাদের আমরা কোনো ক্ষেত্রে আমরা ছাড় দিচ্ছি না। আপনি 64 কি 61 নাম্বার পেজে হেলথের ছবিটা দেখেন, ওখানে কিন্তু পর্দার ছবি নেই। এটা কোন ধরনের ইসলাম? পর্দাশীল মহিলার ছবি নেই ভাই, এখানে পর্দার ক্ষেত্রে আমাদের কোনো ব্যতয় হয়নি। পর্দাটা হলো প্র্যাকটিসের বিষয়। জিনিসটা হলো যে আপনার ম্যানিফেস্টোতে আপনি ওই ছবিটা ব্যবহার করতে পারেন কিনা, ওই মহিলা যার মাথায় বোরকা নাই। বললাম তো যে আপনি চেরি পিক করছেন এখানে, সো ইউ আর জাস্ট চেরি পিকিং। বাংলাদেশের আমাদের ম্যানিফেস্টোটা তো জামাত ইসলামী ম্যানিফেস্টো। পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পর্দার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করিনি এবং করব না। আপনি দেখেন পেজ নাম্বার 61 কি 64 তে আপনি একটু যাবেন প্লিজ, আপনার ম্যানিফেস্টো জানা। ডক্টর মামুন, এগুলা হলো আপনি যেগুলো বলছেন, সো এটাই হলো প্রবলেম, যে আপনি সাবস্টেন্স না পেয়ে। আমি জানতে চাই, মানে আপনার ভবিষ্যতে আমরা পর্দাশীল নারীর ছবি দেখবো না দেখবো না, নাকি ওটা নারী পর্দাশীল নারীর ছবিও আছে, কারণ আমাদের ম্যানিফেস্টো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশ জামাত ইসলামী পর্দা ছাড়া নারী কি নারী বলতে দেন। আপনি তো বললেন, আপনি প্রশ্ন করলেন, আমাকে যদি উত্তর না দিতে দেন, মানে দিস ইজ দ্য প্রবলেম অফ ইউ গাইজ, যে আপনারা আমাদেরকে কথা বলতে দেবেন না। আমাদের ব্যাপারে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে আমাদেরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করছেন। ডক্টর নাকিব, আপনি তো জামাত ইসলামীর দলের কর্মীদের জন্য ম্যানিফেস্টোটা না, বাংলাদেশের জনগণের জন্য ম্যানিফেস্টো। সুতরাং বাংলাদেশের সব মানুষ তো পর্দা করে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু বাংলাদেশের আপামর জনসাধারণকে সার্ভ করতে চায়, আপনি কি বলেন যে জামাত ইসলামী যখন ক্ষমতায় আসবে তখন মহিলাদেরকে হসপিটালে বোরকা না পরে ঢুকতে দিবে না? এটা তো আপনারা মনে করেন, কিন্তু এটা তো আমরা না। ডক্টর নকিব, তাহলে কি বিষয়টা 100% জনগণ, তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে ডক্টর নকিব? এগিয়ে যেতে চাই ডক্টর নকিব, বিষয়টা কি তাহলে এরকম দাঁড়াচ্ছে কিনা? আমি সরি ডক্টর মামুন, আমি একটু প্রশ্নটা করি, আমাকে একটু প্রশ্নটা করতে দেন। আপনি তো আমার চেয়ে বোধহয় বেশি প্রশ্ন করে ফেলেছেন। আমি ডক্টর নকিব আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, ম্যানিফেস্টোর যে পাবলিকেশন, সেখানে যে চিত্রগুলো দেওয়া হয়েছে, যেটা মামুন সাহেবও বললেন, ডক্টর মামুনও বললেন, তো তাহলে বলতে চাচ্ছেন যে আপনাদের সাংস্কৃতিক অভিরুচি এবং আপনাদের যে বলবো যে ধরনের পোর্ট্রেয়াল, সেটি বাংলাদেশের আপামর জনগোষ্ঠী থেকে ভিন্ন, তাই তো বিষয়টা? নাহলে তো আপনারা আপনাদের মতো করে দিতে পারতেন হিজাব সহ। কেন ভিন্ন হবে ভাই? আমরা তো আপামর জনগোষ্ঠী। আপনি তো সেটাই বললেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আপনাদের পুস্তিকা। তার মানে হচ্ছে যে আপনাদের একজন দলের কর্মী যে পোশাক পরেন বা যে ধরনের সাংস্কৃতিক বলয়ের ভিতর দিয়ে যাচ্ছেন, সেটি থেকে পুরো বাংলাদেশটা আলাদা। বিষয়টা তো তাই না। বিষয়টা তো এরকম না। বিষয়টা হলো, মানে ভাই, আপনি মুশকিল হলো যে আপনি আপনার ঘরের মধ্যে আপনি কোন কাপড় পরবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আপনি ঘরের মধ্যে কোন পর্দা দিবেন না, কিন্তু ঘরের মধ্যে ছবি তো আপনি ব্যবহার করেননি। কিন্তু আপনি যখন রাস্তার মধ্যে কোনো বিলবোর্ড টাঙাবেন, সেটা কিন্তু দ্যাটস পাবলিক ইন্টারেস্ট। সুতরাং আমি জানতে চাই, সাইমুম শিল্পী গোষ্ঠী আপনাদের একটা, আমরাও রেসপেক্ট করি, যেটা আপনার কালচারাল একটা হাব, আপনাদের কালচারকে প্রমোট করে, তাদেরকে ব্যবহার না করে র‍্যাপ সং ব্যবহার করে। আপনাকে কে বলেছে যে আমরা তাদেরকে ব্যবহার করছি না? না, কিন্তু এই গানটা কি ব্যবহার করা ইসলামে যায় কিনা, র‍্যাপ সং? গানের সঙ্গীতের ক্ষেত্রে তো আমাদের কোনো, মানে থিং ইজ, আপনাকে আমি প্রথম শুনলাম। কিন্তু
জি বা ইসলামের ইনস্ট্রুমেন্টের ফিক্স করা ইসলামের র‍্যাপ সঙ্গীত করা যাবে না, আপনাকে কে বলছে? আমার জ্ঞান কম না ভাই। ওইটাই ইসলামিক প্রবলেম হলো যে, প্রবলেমটা হলো যে আমাদের যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে আমরা কথা বলি আমরা ওইটাই জন্য জানতে চাই যে আপনি জামাত ইসলামীকে নিয়ে দীর্ঘ 54 বছরের ফ্রেমিং থেকে আপনার যে চিন্তা ভাবনা, ওই চিন্তা ভাবনা থেকে আপনি আমাদের কথা আমাদের ব্যাপারে ডক্টর নাকিব, আমি তো ওই চিন্তা থেকে সরে গেলে দেখি ইসলাম থেকে সরে যাচ্ছে কিনা ডক্টর মামুন, আমি একটু থামাই ডক্টর মামুন, জি জি, আমি আপনাকে একটু থামাই। আমি ডক্টর নাকিবের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনাদের ম্যানিফেস্টোর 2 নম্বর দফার 4 নম্বর ধারায় বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে, জনগণের টাকা আপনারা রাজনৈতিক দলগুলোর মধ্যে দিতে চান। এটা কেমন কথা? মানে ট্যাক্সপেয়ার্স মানি কেন? আমরা বারবার ওয়েস্টার্ন ডেমোক্রেসির এক্সাম্পল দেই। সেই ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে এই প্র্যাকটিস কিন্তু আছে। আমাদের বাংলাদেশে আপনি যদি আমাদের 5 হ্যাঁ 5 না দেখেন, যেটা আমাদের ওভারআর্চিং থিম, সো এটাই আনফরচুনেট যে আমরা থিম নিয়ে, সাবস্টেন্স নিয়ে কথা না বলে আমরা ছবি নিয়ে কথা বলি। ব্রিটিশ ডেমোক্রেসিতে তো কখনোই দেখিনি যে ট্যাক্সপেয়ার্স মানি লেবার পার্টি, কনজারভেটিভ পার্টিকে দেওয়া হচ্ছে, এরকম তো দেখিনি। মানে লেবার পার্টি, বলা হয় যে গণতন্ত্রের পলিটিক্সের কথা জানি না, কিন্তু আমেরিকাতে আপনি যদি একটা নির্দিষ্ট সংখ্যক ভোট পান ন্যাশনাল ইলেকশনে, আপনার সেই পার্টির প্রতি একটা ফান্ড ফেডারেলি বরাদ্দ হয়। আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টিকে ফান্ড বরাদ্দ দেওয়া হয়, এবং এটা হঠাৎ করে আপনাদের চিন্তায় আমেরিকা লিনিংতে যে দুর্বৃত্তায়ন আছে, আপনি একটা রাজনীতিবিদকে এক্সপেক্ট করবেন সে আপনার দলের জন্য সকাল থেকে সন্ধ্যার সময় দেবে, এবং সেটা দিতে গিয়ে তার পক্ষে চাকরি করা সম্ভব হবে না। এ কারণে তাকে আপনি চাঁদাবাজি করার জন্য লাইসেন্স দিচ্ছেন, অন্য দুর্নীতি করার জন্য লাইসেন্স দিচ্ছেন। সুতরাং আপনি চাঁদাবাজি এবং দুর্নীতি যদি বন্ধ করতে চান, তাহলে পরে আপনাকে তো প্রোভাইড করতে হবে, এবং এটা একটা খুব মানে ইটস এ ব্রেক থ্রো বাংলাদেশে যদি আমরা এটা করতে পারি, যে রাজনৈতিক দলের যারা ফুল টাইমার তাদের তো খেতে হবে, চলতে হবে। এখন এটা আপনি ব্যবস্থা না করে বাংলাদেশে যে অল্টারনেটিভটা, সেটার মাধ্যমে কিন্তু দুর্নীতি হচ্ছে। সো আমি এই কথা বলে শেষ করব। মামুন ভাই তো অনেক কথা বললেন নারীর ক্ষমতায়ন, জামাত, এগুলা নিয়ে। আমি এটা বলে শেষ করছি যে বাংলাদেশ জামাত ইসলামীতে যত সংখ্যক প্রফেশনাল কর্মজীবী নারী আছে, সেই সংখ্যক কর্মজীবী পুরুষ যদি বিএনপি করতো, তাহলে পরে বাংলাদেশ থেকে চাঁদাবাজির সমস্যার পার্মানেন্ট সমাধান হয়ে যেত। জি, আসবো ডক্টর মামুন, একটু বলতে হবে হাদিয়া আদায়ের পরেও নকিব ভাই, আমরা যেমন দেখি চাঁদাবাজির অভিযোগ আসে, আমরা কারো কাছ থেকে এই যে আপনি আরেকজনের কাছ থেকে শুনে আমাদের ব্যাপারে বলছেন হাদিয়া আদায় না, আমি একটু আপনাকে বিএনপির ম্যানিফেস্টো নিয়ে প্রশ্ন করতে চাই ডক্টর মামুন। আপনি বাংলাদেশের গ্রামাঞ্চলের এমন কোন মানুষ নাই যে বিএনপির চাঁদাবাজির ভিকটিম না। আমি একটু পড়ি। ময়মনসিংহ 9 আসনে জামাত সমর্থিত এমপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। এটা হচ্ছে আপনার অভিযোগ তো আসতেই পারে, কিন্তু ডক্টর মামুন, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি, আমরা জামাত থেকে একটু বিএনপির দিকে আসতে চাই। ডক্টর মামুন প্লিজ, ডক্টর মামুন আপনার কাছে একটু জানতে চাই। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে জানতে চাই যে বিএনপির ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে জনপ্রশাসনে মেরিটোক্রেসিকে গুরুত্ব দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান ধরা হচ্ছে আপনাদের দলের যে নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন, উনি 17 বছরের মতো বিদেশে ছিলেন, এবং আমরা যেটি খবর পাচ্ছি বা অনেকে অভিযোগ করছেন যে উনি বাংলাদেশে যাওয়ার পরে লন্ডনে ওনার আশপাশে যারা ছিলেন তাদেরকেই তিনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় রাখছেন এবং তাদের একটা প্রায়োরিটি রয়েছে। তো মেরিটোক্রেসির বিপরীতে এটা তো একটু সাংঘর্ষিক বলেই অনেকের কাছে মনে হচ্ছে, সেটার বিষয়ে আমি আসবো। কিন্তু ট্র্যাক রেকর্ড কি বলে? মানে 2001 থেকে 2006 সালে কি বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কি মেরিটোক্রেসিকে প্রাধান্য দিয়েছিল? মানে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান, সেই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ থেকে শুরু করে, ভিসি নিয়োগ থেকে শুরু করে, প্রভোস্ট নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা যে নিয়োগগুলো দেখেছি, সেটার একটা চর্চাকে প্রতিষ্ঠিত করে এখন 2026 সালে এসে বলছেন যে না, আপনারা সব কিছুকে বদলে দিয়ে একটা ফেয়ার প্রসিডিওরের ভেতর দিয়ে যাবেন। কেন মানুষ সেটি বিশ্বাস করবে? ডক্টর মামুন। একটু বিনীতভাবে বলি যে চাঁদাবাজির অনেকগুলো অভিযোগ আছে, ব্যক্তিগতভাবে বললে আমি পাঠিয়ে দেবো।
দুটো তিনটা প্রশ্ন চাঁদাবাজির একটা দুটা বিচ্ছিন্ন অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে আমরা না, না, ব্যবস্থা আমি যেটা চাই না, না আমরা যেটা চাই না, ডক্টর মামুন আমরা অন্য আলোচনায় চলে যাচ্ছি, আপনি যদি আমার প্রশ্নে আসেন প্লিজ। স্পেসিফিক বলেন, আমরা ব্যবস্থা নেব। জি ডক্টর মামুন, হ্যাঁ, সেটা আমি দিব। এমন ব্যবস্থা নেব না যে আমরা তাকে আমি আপনাকে দেখালাম, বহিষ্কারের নাটক করব, আবার জি, ঢাকা জনাব মামুন, আমরা আমি আপনাকে পাঠাবো, আমাদেরকে আপনাকে অনুষ্ঠান পাঠাবো, শেষ করতে বলে হবে, গেছে, আপনি যদি আমার প্রশ্নের উত্তরে আসেন। আর জনাব মামুন, তিনটা প্রশ্ন নকিব ভাই, আমি পাঠাবো আপনাকে, আমি জি, পাঠাবো। আপনি পাঠান, যদি এটা একটা হচ্ছে সাবস্টেন্সিয়েটেড হয় আমি গ্যারান্টি দিচ্ছি আমরা ব্যবস্থা নেব। আমরা 90 সাল এখনো থেকে ব্যবস্থা নেই না। 90 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে যদি বাংলাদেশের পিএসসি বলেন, নিয়োগ বলেন, এটাকে ফেয়ার করে থাকে, সেটা হচ্ছে বিএনপি। দুই, আপনি কিভাবে 2001 থেকে কিভাবে একটু যদি বলেন। আমি শেষ করে নিই। 2001 থেকে 6 এই সময় আসলে হয়তোবা জাতির যে এক্সপেকটেশন ছিল সেই লেভেলের ডেলিভারি বিএনপি দিতে পারেনি, তার অনেকগুলো কারণ আমি শুরুতে বলেছি। কিন্তু আপনি যে সংখ্যার কথা উল্লেখ করে মেরিটোক্রেসিকে আন্ডারমাইন করার কথা বলছে যে বিএনপি করবে না, এটা আমি একটু ব্যবহার করার জন্য দুঃখিত, তীব্রভাবে এটা প্রত্যাখ্যান করছি এই কারণে যে আপনি না আমি কোনো অভিযোগ করিনি, আমি জাস্ট একটা নিশ্চয়তা চাই। অ্যাজ এ জার্নালিস্ট আমাকে জানতে হবে যে 2001 থেকে 2006 যে চর্চাটি হয়েছিল সেটি থেকে বিএনপি যে বেরিয়ে আসবে সেটি নিশ্চয়তাটা কোথায়? আমি শুধু এই নিশ্চয়তা, আমি সেটা দিয়ে যাচ্ছি যে দেখ সেই স্ট্রাকচারটা কিন্তু আমরা বলেছি। আজকে যদি আপনাদের আমাদের ইস্তেহার আপনি দেখেন এবং আপনাদের জুলাই সনদকে সাথে আনেন, অবশ্যই আমরা যেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা আমাদের পজিশন এবং বারবার আমরা ক্লিয়ার করেছি। আপনি ম্যানিফেস্টো পড়ে দেখেন সেই মেকানিজম এবং জুলাই সনদকে নিয়ে আসেন, ইনস্টিটিউশন গুলো যেভাবে তৈরি হবে, জাতি যেটা আশা করছে, এটা জামাত, বিএনপি, এনসিপি এই জায়গাটা একসাথে, অথবা কারো কারো কোনো জায়গায় মতামতের ভিন্নতা রয়েছে, ইনস্টিটিউশন গুলো যে শক্তিশালী হবে এটা নিয়ে তো নিশ্চয়ই আপনার মনে কোনো প্রশ্ন নেই। এবং রাজনৈতিক দলগুলো প্রশ্ন আছে ডক্টর মামুন, প্রশ্ন আছে। একটা বলতে হবে, আপনি লন্ডনের প্রসঙ্গটা নিয়ে এসেছেন, নকিব ভাই একটু টাচ করেছে। আপনার একজন শিক্ষা দিয়ে উনি সব, প্রথম কথা হচ্ছে হি ইজ অনেস্ট টু ডিসক্লোজ হিজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ইন্ডিয়াতে দেখেন, ওয়েস্টে দেখেন, আপনি ইন্দিরা গান্ধীকে দেখেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাটার্স, বাট পলিটিক্সে দুটো সমন্বয় প্রয়োজন, এটা নিশ্চয়ই নকিব ভাই আমার সাথে একমত হবেন। 3 নাম্বার কথাটার কথা বললেন, যেটার কথা আপনি বললেন, আজকে তো আমরা দুজন কথা বলছি, কিনা হয়তো দুইজন রাজনৈতিক কথা বলে ভাষাটা ভিন্ন, আমরা অনেকগুলো তথ্যের উপস্থাপন করেছি। 3 নাম্বার হচ্ছে যে আপনি যাদের কথা বলছেন, আপনি দেখেন গত কয়েকদিনে ওনার সাথে যারা এসেছিলেন, একটা অবস্থার পরিবর্তন, উনি ওনার সাথে কাজ করেছেন। আপনাকে আমি একটা মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করতে বলবো যে লন্ডন থেকে যারা এসেছিল তাদের যাদের যোগ্যতা আছে এবং যাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তারা যোগ্যতার সাথে কাজগুলো করছে। এবং ওনার সাথে যারা সফর সঙ্গী হয়ে এসেছিলেন, ওনার পাশাপাশি ছিলেন, আপনি দেখেছেন, আপনি দেখবেন এই নির্বাচনী ক্যাম্পেইনে তাদের কেউ নেই ওনার পিএস এবং সিকিউরিটি কর্মকর্তা ছাড়া। অবশ্যই যাদের লন্ডন থেকে যারা এসেছেন, যাদের কোয়ালিফিকেশন আছে, দলকে কন্ট্রিবিউট করার মতো অবস্থা আছে, তাদেরকে সুযোগ দিচ্ছেন এবং বিএনপি তাদেরকে সুযোগ দেবে। আচ্ছা, মেরিটোক্রেসি বিষয়ে আপনি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন 2001 থেকে 2006 যেখানে বিএনপির মতাদর্শের বাইরে গিয়ে একটা যোগ্য মানুষকে যোগ্যতম জায়গায় কোন একটা একাডেমি, ইনস্টিটিউশন বা এরকম জায়গায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আপনাকে দেই। আপনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমি বলছি না এক্সেপশন হয়নি, বলবো আপনি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি এটা জানেন। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরিটোক্রেসিকে প্রমোট করা নিয়ে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হয় না, আমি সেটা বলবো না, বাট বিএনপি মেরিটোক্রেসিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সময় প্রমোট করেছে। বা আপনি দেখেন শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা না থেকে ভিসি প্রভিসি কারা ছিলেন, প্রভোস্ট কারা ছিলেন, এটা একটা ভিন্ন কিছু না, তাহলে আপনাকে অন্যভাবে দেখতে হবে। যদি আপনি প্রশ্নটা করতেন, আমি নিয়োগের কথা বলছি, নিয়োগের ক্ষেত্রে বিএনপি সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। বরং আমাদের সময় এসে যেটা হয়েছে যে আমাদের প্রমোশনের কমিটি হয়নি 33 মাস, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার থেকে 9 বছর লেগেছে লেকচার থেকে হতে, প্রফেসর হওয়ার জন্য কমিটি হয়নি, বা 10 বছর অপেক্ষা করতে, সেই নির্যাতনটা আমরা সহ্য করেছি ফ্যাসিস্টের কাছে। আচ্ছা ডক্টর মামুন, আমাদের হাতে সময় যেহেতু খুবই কম, উদাহরণ দেই যে আপনি এমাজউদ্দিন সাহেবের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফয়েজ স্যার সম্ভবত, আর উনি সায়েন্সের স্টুডেন্ট কিনা আমি জানি না নকিব ভাই, বাংলাদেশের অন্যতম একজন সায়েন্টিস্ট, তাকে বিএনপি নিয়োগ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে। আমি কাউকেই ছোট করছি না, বাট পরবর্তী নিয়োগগুলো আপনি খতিয়ে দেখবেন। ওনারা তো বিএনপি পন্থী বুদ্ধিজীবী, মানে আপনি কি করে নিশ্চিত হলেন যে জামাত বা আওয়ামী পন্থী যারা স্কলার রয়েছেন তাদের মধ্যে কোনো যোগ্য লোক ছিল না? সব কেন ঘুরে ফিরে বিএনপিরই হতে হবে? আমি যাচ্ছি না, কিন্তু আপনি এইটা আমাকে বলেন, এস এম এ ফায়েজ বাংলাদেশের স্বনামধন্য একজন বিজ্ঞানী, তাকে বিএনপি ভিসি হিসেবে যোগ্যতা চিন্তা করে নিয়োগ দিয়েছিল, কিন্তু আমি তো এটা বলিনি যে অন্য দলে ছিল কিনা। কিন্তু তার যে
আরো বেশি যোগ্য 1% 2% ওই সময় থাকতে পারে, বাট আর্গুয়েবলি হি ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দি বেস্ট অ্যাপয়েন্টমেন্টস অফ বিএনপি। আমরা একটু আরেকটু প্রসঙ্গে আসি ডক্টর মামুন, যেহেতু সময় খুবই কম। বিএনপির ম্যানিফেস্টোতে বলা হয়েছে 1 কোটি বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আপনার কাছে কি মনে হয় যে এটা বাস্তবায়নযোগ্য 5 বছরে? বাস্তবায়নযোগ্য, আমার কেন জানি মনে হচ্ছে আপনি এই প্রশ্নটা করতে পারেন, আমি একটু মিলিয়ে দিই। ফাইন্যান্সের লোকের সামনে কথা বলা অসুবিধা, তাও মিলিয়ে দিচ্ছি আমি। এটা জামাতও দিয়েছে, আমি জামাতকে সাধুবাদ জানাই। আমাদের ইকোনমিটা আমি দেখছিলাম, তারা 5 বছরে 50 লাখ, আবার 30 সালে 5 মিলিয়ন এটাকে বাড়িয়ে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং এই জিনিসগুলোকে আমরা তো আলোচনায় না আনবো তত বেটার। তারপরে আমি মিলিয়ে দিই, প্রযুক্তি খাতে আমরা বলছি 2 লাখ, বা আমরা একটু চেঞ্জ হয়েছে একটা সংখ্যা তত্ত্ব, বাট প্রাথমিক অবস্থায় যেটা ছিল আমি জানি 2 লাখ। ক্ষুদ্র মাঝারি শিল্পে 3 লাখ, জ্বালানি খাতে 3 লাখ, খুচরা ব্যবসায় 11 লাখ, বিদেশে পাঠানো 15 লাখ, আইসিটি 5 লাখ, শিল্পে 21 লাখ, কৃষি 20 লাখ, ইনফরমাল ইকোনমি 20 লাখ। টাকা কোথা থেকে আসবে ডক্টর মামুন, টাকা কোথা থেকে আসবে? এটাই ঘটনা। আজকে আমার ভালো লেগেছে একটা নকিব ভাইদের ম্যানিফেস্টো, এবং গতকালকে দেখার পরে যে ওনারা 14% বলেছেন, আমরা ট্যাক্স বাড়ানোর কথা 15% বলেছি, আমরা 34-এ বলছি $1 ট্রিলিয়ন ইকোনমি হব, আর নকিব ভাই বলেছে যে 40-এ গিয়ে $2 ট্রিলিয়ন ইকোনমি হবে। একটা বোধহয় গোলমাল হয়েছে, উনি তো ফাইন্যান্সের স্টুডেন্ট, এটা হচ্ছে আমরা 8% গ্রোথ ধরে মডেলটা করেছি, নকিব ভাইরা 7% গ্রোথ ধরে, সেটা টাইমের কারণে হতে পারে। কিন্তু মোটা দাগে আপনি যদি দেখেন যে ইকোনমিক গ্রোথ যদি ইনক্রিজ করা যায়, যেটা বিএনপি ট্র্যাক রেকর্ড আছে, যেটা প্রথম 2 থেকে বিএনপি 4 করেছিল গ্রোথ জিয়াউর রহমানের সময়, খালেদা জিয়া সাকসেসফুলি যেটাকে 4 থেকে 6 করেছে, এবং এখন আমরা 6 থেকে 8 করতে চাই। সো আমাদের ট্র্যাক রেকর্ড বলে যে এটা আমাদের দ্বারা করা সম্ভব। এটা, এবং অবশ্যই যে জব ক্রিয়েশন আপনাকে হিসাব দিয়েছে, আপনি চাইলে সময় থাকে আমি খাতগুলো আপনাকে বলে দিতে পারি যে কোন কোন খাত থেকে আটা হবে। কিন্তু একটা জিনিস, সবকিছু বিতর্কের জন্য তো আমরা করবো না। আমার দুটো দলেরই আপনি ম্যানিফেস্টো ইয়ুথ ইম্পর্টেন্স পেয়েছে, $1 ট্রিলিয়ন সিঙ্গেল ডলার আমি বললাম, গ্রোথ ইম্পর্টেন্স পেয়েছে, এবং এটা যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায় সবাইকে নিয়ে, তাহলে সেটা সম্ভব। এই জন্য আমরা বলছি যে আমরা কাজ করব, দেশ গড়বো, এবং সবাই মিলে সেটা করবো। সবার আগে যদি বাংলাদেশ থাকে সেটা সম্ভব। জি, আসবো আপনার কাছে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। ডক্টর নাকিব, আপনার কাছে একটু একই বিষয় জানতে চাই যে আপনাদের যে ম্যানিফেস্টো, সেখানে বলা হচ্ছে যে 2040 সালে $2 ট্রিলিয়ন অর্থনীতির সাথে মাথাপিছু আয় দাঁড়াবে $10,000, এবং আপনারা 15 দফার 2 ধারায় বলা হচ্ছে যে 5 বছরে এফডিআই দাঁড়াবে $15 বিলিয়ন, যেখানে বর্তমানে আমাদের এফডিআই হচ্ছে $1.41 বিলিয়ন। 1.45। হ্যাঁ, তো এটি কতটুকু বাস্তবসম্মত আমাদেরকে যদি একটু বলেন। এটা খুবই বাস্তবসম্মত, বিকজ আমাদের কিছু রিসার্চ আছে। ইনফ্যাক্ট আপনার ইভেন সিপিডির একটা গবেষণা আছে, সেখানে সিপিডি দেখিয়েছে যে, এবং এই ট্যাক্স রেট, মামুন ভাই, আমি অ্যাপ্রিসিয়েট করি, মামুন ভাই বলছেন যে আমরা সবাই কিন্তু অ্যাকনলেজ করি যে বাংলাদেশে যেই ট্যাক্স রেটটা আছে এটা খুবই হাই, এবং এই জায়গাটা যে নর্মালি ইট ডিফাইজ কনভেনশনাল কেনিজিয়ান ম্যাক্রো ইকোনমিক থিঙ্কিং, যে আপনি ইকোনমিক এক্সপ্যানশন করতে চান কিন্তু আপনি ট্যাক্স কমাবেন, এটা কিন্তু ইট ডাজন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। সো আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের, এবং বুলবুল ভাই আপনিও সাক্ষ্য দিবেন, যে বাংলাদেশের মানুষের একটা দুইটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে। একটা হলো যে ট্যাক্স ফাঁকি দেওয়া, যে ঠিকমতো ট্যাক্স পে না করা, আর একটা হলো ঋণ খেলাপি। মানে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা রাজনীতি করে যে একটা সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে এটা আর ফেরত দেবে না। তো সিপিডির যে স্টাডিটা আছে সেটা হলো যে বাংলাদেশ ব্যুরো অফ রেভিনিউতে, বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু ট্যাক্স লুপহোল যদি আমরা বন্ধ করতে পারি, এবং ওভারঅল আমরা দুর্নীতি বন্ধ করতে পারি, এই ট্যাক্স শুধু অন্য জায়গার কথা বাদ দিলাম, আমি শুধু এনবিআর এর দুর্নীতির কথা বলছি, যে এনবিআর এর আমরা ট্যাক্স লুপহোলগুলো বন্ধ করতে পারি, আমরা দুর্নীতি বন্ধ করতে পারি। এই কারণে কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে আপনি দেখবেন যে আমাদের ট্যাক্স কোডটা সিম্পলিফাই করার একটা প্রপোজাল দেওয়া হয়েছে। শুধু এটা যদি করতে পারি, সিপিডি এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ স্টাডি বলছে যে আমরা 105,000 কোটি থেকে 200,000 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পারি শুধু এই খাত থেকে। অন টপ অফ দ্যাট, আমরা যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারি, এটাতে আমাদের এফিসিয়েন্সি গেইন হবে অ্যানাদার 40,000 করোড় টাকা। এবং আমরা যদি এই ট্যাক্স বেসটাকে যদি আমরা কমিয়ে আনি, তাহলে পরে মানুষের মানে ইউ উইল ইনক্রিজ ইউর ট্যাক্স রেভিনিউ বাই অ্যানাদার 40,000 করোড়। সো এই যে গ্রোথগুলো আমরা দেখছি, আর আপনি এফডিআই এর কথা বলছেন, আপনি দেখেন যে এখন আমরা যেই পরিমাণ রেমিটেন্স স্পেশালি মিডল ইস্ট এবং আমেরিকা থেকে
আমরা পাই, সেই রেমিটেন্স গুলাকে যদি আপনি একটু স্টাডি করেন দেখবেন যে এটার অলমোস্ট 95% ইজ কনজিউমড, যে এটাতে এই রেমিটেন্স দিয়ে কিছু ব্যক্তি তাদের সংসার চালায়, কিংবা মানে এট বেস্ট আপনি দেখবেন যে এটা দিয়ে একটা বাড়ি কিনে কিংবা জমি কিনে। ইট ইজ নেভার ইনভেস্টেড। অনুষ্ঠানের আমরা শেষ আমাদের পর্যায়ে যেহেতু স্পেসিফিক কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান আছে যে আমরা এই রেমিটেন্স গুলাকে উই উইল ট্রাই টু কনভার্ট ইনটু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এজন্য আমরা প্রবাসী বন্ড আমরা চালু করব, এবং প্রবাসীরা যাতে করে স্মল এবং মাঝারি এন্টারপ্রেনারশিপে ইনভেস্ট করতে পারে, দেয়ার উইল বি ফ্যাসিলিটিস। আমরা বিডাকে ঢেলে সাজাবো যাতে করে এই মেসেজটা যায় যে আপনি আজকে যে 1 কোটি টাকা পাঠালেন রেমিটেন্স হিসাবে, এটা যদি আমরা খরচ করে ফেলি, ইট ইজ নট গোয়িং টু গিভ ইউ এনি রিটার্ন টুমরো। খুব ব্রিফলি এটাকেই আমরা আমরা motivate করব। জাস্ট দুটো বিষয় যদি খুব ব্রিফলি আমাদেরকে একটু আনসার করেন। 40 দফার 2 নম্বর ধারায় ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই সঠিক ইতিহাসে কি থাকবে, যে গণহত্যা চালানো হয়েছিল 1971 সালে, সেই গণহত্যায় অক্সিলারি ফোর্স হিসেবে সমর্থন জুগিয়েছে এবং অনেক ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করেছিল জামায়াত ইসলামী, সেই বিষয়টিও থাকবে কিনা? দেখেন, দিস হ্যাজ টু বি ডান ইন্ডিপেন্ডেন্টলি, নির্মোহভাবে, বাই অ্যাকাডেমিক্স ফ্রম অল অ্যাক্রস দ্য পার্টি, অল অ্যাক্রস দ্য পিপল। কারণ এটা খুবই দুঃখজনক যে আমরা 54 বছর হয়ে গিয়েছে, এখনো ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে খুব মানে আনফর্চুনেট বিতর্ক আছে। এবং আপনি যদি বিগত আওয়ামী লীগ সরকারকে দেখেন, এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে বিএনপিও সেই আওয়ামী ফ্যাসিবাদী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এবং জামাতকে আক্রমণের জন্য যেই পেজগুলা থেকে, যে ফেসবুক পেজগুলা থেকে এতদিন বিএনপিকে এবং জিয়াউর রহমান সাহেবকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আক্রমণ করা হতো, সেই একই ল্যাঙ্গুয়েজ ইউজ করে জামাতকে আক্রমণ করা হচ্ছে। সো আমি আপনাকে বলি যে এই যে কিন্তু জামায়াতের ভূমিকাকে যদি যুদ্ধকে weaponize নৈতিকভাবে যে ব্যাখ্যা করা হয়, আমি সেটাও শেষ তো করে আপনি বলুন ভাই, মনে 1 করবেন সেকেন্ড যে এটা 30 সেকেন্ড আক্রমণ সময় করা দেন হচ্ছে। আমাকে, আমি বলছি, জি। 30 সেকেন্ড সময় দেন। Sure. সো বিষয়টা হয়েছে যে আমরা দেখেছি যে এই মুক্তিযুদ্ধকে ওয়েপনাইজ করতে গিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এমনভাবে অ্যাবিউজ করেছে যে কিছু ফান্ডামেন্টাল জায়গায় প্রশ্ন রয়ে গেছে। যেমন আপনি দেখবেন যে একটা একটা ছবি খুব ওয়াইডলি মুক্তিযুদ্ধের আপনার চলচ্চিত্র ডকুমেন্টে ব্যবহার করা হয়, যে একজন সেনা কর্মকর্তা একজন লোকের লুঙ্গি চেক করছে, এবং এটাকে মানে এটা জাস্ট একটা এক্সাম্পল আমি বলছি, এটাকে অসংখ্যবার ফ্যাক্ট চেক করা হয়েছে যে এই ঘটনাটা বাংলাদেশেরই না, এটা ভারতের। সো আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক কিছু বিষয় নিয়ে দেয়ার আর লটস অফ অ্যাবিউজ। সো সেই জায়গা থেকে নির্মোহভাবে আহ, আমাদের একটা স্টাডি হওয়া দরকার। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের যে ভুয়া তালিকা, তারপরে শহীদদের ভুয়া তালিকা, তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে স্ট্যান্ডার্ডাইজ আপনি করতে এই হবে, এবং প্রজন্মের আমরা একজন 54 হিসেবে বছর পরে we need to move ডক্টর নাকিব, forward, not backward. এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে আপনি সম্মান করেন, কিন্তু আপনি যে জেনারেশনের, সেই জেনারেশনের একজন হিসেবে আপনি বলছেন যে আপনি সম্মান করেন, কিন্তু জামায়াত ইসলামের আপনাদের আগের যে প্রজন্মটা, যে জেনারেশনটা, যারা 71 সালে সক্রিয় ছিলেন, তারা তো এই মুক্তিযোদ্ধাদেরকে দেশদ্রোহী বলেছেন। দেখেন ভাই, যখন একটা ক্রাইসিস মোমেন্টে হয়, আপনি যদি আমার প্রত্যেকটা কথা নিয়ে 54 বছর পরে আমাকে রেসপন্সিবল করেন, তাহলে তো আমার যাওয়ার জায়গা থাকবে না। বিষয়টা হলো যে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু আপনি যদি আমাকে এই রাজনৈতিক বক্তব্যকে ক্রিমিনালাইজ করে ফেলেন, আপনি আমাকে ডেমোনাইজ করেন, ডিহিউম্যানাইজ করেন, এবং সেগুলা প্রমাণ করতে ব্যর্থ হন, যেভাবে আহ, আমার আমার শহীদ পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন, তাকে সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে যেইভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এবং যেই অভিযোগগুলা দায়ের করা হয়েছে সেগুলোর পক্ষে একেবারেই কোনো প্রমাণ হাজির করতে পারা হয় নাই, এবং দুর্ভাগ্যজনকভাবে দে ডিড ইট ইন ফ্রন্ট অফ দ্য এন্টায়ার সিভিলাইজ নেশন। সারা বিশ্বের মানুষ এটাকে নিন্দা করেছে, কিন্তু আমরা বাংলাদেশে এগুলোর ব্যাপারে কোনো কথা বলতে পারিনি। সিম্পল এক্সাম্পল যদি দেই, যে এই বিচার প্রক্রিয়ায় একজন সাক্ষীকে যেভাবে গুম করে তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে, স্কাইপি কেলেঙ্কারির মতো নেক্কারজনক ঘটনা ঘটেছে। সো এইগুলার মাধ্যমে
আবার বলি যে আমাদের কথা আমাদের কাছ থেকে শোনেন, আমাদের কথা যদি আপনি আমার শত্রুর কাছ থেকে শোনেন তাহলে পরে, এবং সেটার বেসিসে যদি আপনি কোনো প্রমাণ ছাড়া আপনি কনক্লুশন ড্র করেন, এটা আমাদের প্রতি খুবই অবিচার হবে। ৭১ নিয়ে আর কত ধরনের প্রমাণ চান আপনি? আমাদের দলের কেউ ৭১ যদি সালে যে ঘটনা সত্যিকার ঘটেছে, অর্থে আমাদের দলের কেউ যদি কোনো অপরাধের সাথে সংযুক্ত থাকে তাহলে পরে তার শাস্তি আমি নিজেও দাবি করব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ৫৪ বছরে উই হ্যাভেন্ট সিন ক্রেডিবল এভিডেন্স। এভরি টাইম এনি আওয়ামী লীগ leader came to United States, Washington DC, I was present in many of those press conferences. সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে দীপুমণিকে, শেখ হাসিনাকে আইসিটির সমস্যাগুলা নিয়ে যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ার জন্য, শেখ হাসিনার উত্তর ছিল দুইটা, যে ৩০ লক্ষ লোক নিহত হয়েছে, ৩ লক্ষ মা বোনের কিন্তু ইজ্জত বাংলাদেশে তো ৭১ সালে একটা গণহত্যা হয়েছে। বিষয়টা হলো যে আপনি রেটরিক ইউজ করে রাজনীতি করতে পারেন, রেটরিক না, কিন্তু আমি আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড আমাদের প্রশ্ন। নেতৃবৃন্দকে হত্যা করবেন। ৭১ সালে তো একটা গণহত্যা হয়েছে। জি, ৭১ সালে তো একটা গণহত্যা হয়েছে, সেটা তো আপনারা স্বীকার করেন। অফকোর্স, এবং এটাই এবং মানে সেই প্রবলেমটা হলো গণহত্যা যে যারা করেছে একজনের তাদের অপরাধের অক্সিলারি দায় ফোর্স হিসেবে আরেকজনের জামায়াত উপরে তো ইসলামী দেয়া, এটা হতে পারে না। রাজনৈতিকভাবে সক্রিয় ছিল, এটাও তো স্বীকার করতে হবে নাকি? ভাই, রাজনৈতিকভাবে সক্রিয় থাকা আর অপরাধ করা দুটো তো এক জিনিস না ভাই। আপনি আমাকে আমার রাজনৈতিক ভূমিকার জন্য আপনি সমালোচনা করেন, আপনার সমালোচনাকে আমি এমপ্লিফাই করব, সমর্থন করব। কিন্তু আপনি আমাকে একটা গোষ্ঠী গণহত্যা চালাচ্ছে, আপনি তাদেরকে সমর্থন করছেন, সেটা অপরাধ না? এবং এটা প্রমাণ দিতে পারবেন না, তাহলে তো হবে না ভাই। আপনি প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন, আপনি এটা নিয়ে কথা না, বলছেন। এটি বোধহয় বলা যাবে না। প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন, ওই সময়কার বই পুস্তক থেকে শুরু করে অসংখ্য নথিপত্র রয়েছে। বই পুস্তক তো আপনি যদি আজকে ঘরে বসে বই পুস্তক লেখেন, মানে আমরা মামুন ভাই ওর এখানে গবেষণা করেন, রেফারেন্স ছাড়া ওই সমস্ত বই পুস্তক দিয়ে আপনি মানুষ কান্দাইতে পারবেন, নাটক সিনেমা লিখতে পারবেন, কিন্তু এখন এটা তো তাহলে এখন academically জামায়াত substantial ইসলামী হবে কি না। আমাদেরকে রেকমেন্ড করবে যে কোন বইগুলো পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে? না, আমাদের তো প্ল্যান ওটা না। আমাদের প্ল্যানটা তো সেই বিতর্কের জায়গা থেকে বের হয়ে যাওয়া, যে উই হ্যাভ টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট, নির্মোহ একটা একাডেমিক স্টাডি। এটাতে কে ক্ষতিগ্রস্ত হলো, কে লাভবান হলো, এই পয়েন্টটা উড বি মিউট। ধন্যবাদ। একটা জিনিস একটু বলি, ডক্টর মামুন, জি, আমি আপনাকে সময় দিচ্ছি। আমাদের আর ১.৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনি আপনার কনক্লুডিং রিমার্ক আমাদের সঙ্গে শেয়ার করুন প্লিজ। আচ্ছা, একটা হচ্ছে যে যেটা নকিব ভাই বললেন, যে আমি একটা স্টেটমেন্ট করি, আমাদের পরম সৌভাগ্য বলতে হবে পাক সেনাদের এদেশের ইসলাম প্রিয় তরুণ সমাজ আল বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে বদর বাহিনী গঠন করেছে। বদর যুদ্ধে মুসলমান সংখ্যা ছিল ৩১৩, আর এই স্মৃতি অবলম্বন করে পাকিস্তানকে সহায়তা করার জন্য আমরা ইউনিট গঠন করেছি, তারও সংখ্যা ৩১৩। মৌলানা মতিউর রহমান নিজামী, ১৪ নভেম্বর ১৯৭১, দৈনিক সংগ্রাম। আসলে এই আলোচনাটা আর করতে চাই না, জামাতের মুক্তিযুদ্ধের ভূমিকা এভাবে মিসকোট করলে হবে না। উই হ্যাভ রিফিউটেড দ্যাট। তিনি একটি কলাম লিখেছিলেন, এটা এটা হলো বদরের প্রেক্ষাপটে সূরা আল ইমরানের তর্জমা। প্লিজ আপনি ডিসটিউট করবেন না। বলি, and I have to push it back. আমরা ট্রাইব্যুনালে এই ধরনের আপনাদের মিথ্যা অপবাদের কারণে, এবং এই কথা যারা বলছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও পাকিস্তানের দালাল বলেছেন। আপনি কতটা অভিযোগ, আপনি আমাকে ক্রিমিনালাইজ করতে পারবেন না। I vehemently push back. আপনি শুধু এতটুকু বলেন রাজনৈতিক বক্তব্য আমার আমাকে ক্রিমিনালাইজ করবেন, you have to be specific. আপনি প্রত্যেকটা রেফারেন্স not admissible. আমার জামাতের admissible evidence একজন করে কথা বলেন। ভূমিকা নিয়ে আসলে কথা বলবেন, আমার কোনো অভিরুচি নেই। এটা কথা বলেন, আপনার আওয়ামী লীগের লোকজন বিচারিক প্রক্রিয়া আমরা কথা বলতে পারবেন, জামাতের মুক্তিযুদ্ধের অপরাধ, হত্যাকাণ্ড, জিয়াউর রহমান সাহেব সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। আপনি শত শত রেফারেন্স দিবেন, রেফারেন্স তো নট এভিডেন্স। এভিডেন্স জামাত ইসলামের মুক্তিযুদ্ধের ডক্টর মামুন, যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এভিডেন্সের প্রয়োজন নেই। এটা নিয়ে আপনি কথা না বলতে জামাতের সঙ্গে রাজনৈতিকভাবে সুযোগটা নিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া, এটা নিয়ে আপনারা কেন you cannot criminalize me. আর এই শব্দটা আমি একটু লাস্টে এসে বলি, ডিহিউম্যানাইজ করার অবস্থায় জামাত নেই। আপনি যেভাবে বড় বাহিনী তৈরি করেছেন, গত 54 বছর ধরে করা হয়েছে, কথা বলতে আর ফেসিবাদের কথা বলেন, তো যে পরিমাণ ফেসিজম শো করছে জামাত, ক্যান্টনমেন্টের আর্মিকে পাঁচাটা বলছে, একেবারে ভেঙে ফেলছে ক্যান্টনমেন্ট আর্মি। আপনারা মহিলাদেরকে সর্বোচ্চ প্রদর্শনটা জামাত করেছে। এগুলা কিছু হচ্ছে না।
আমার মনে হয় যে শুধু নারীদেরকে ক্যাম্পেইন করতে দিচ্ছেন না, ফ্যাসিবাদী manifesto- কারা বাংলা ফ্যাসিবাদী আচরণ কারা করছে বাংলাদেশের জনগণ তো না, দেখছে। সেটা তো নারীকে আপনি বিকাশের নাম্বার চাইলে বা নারীকে আইডি কার্ড চাইলে তো নারী ক্যাম্পেইনে অসুবিধার সম্মুখীন হবে। আপনাদের কাছ থেকে আমরা এভিডেন্স চাচ্ছি। ডক্টর মামুন এবং ডক্টর নাকিব, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনি আমরা অনুষ্ঠানের ক্যাম্পেইনে একেবারে নারীর শেষ কার্ড পর্যায়ে। চাবেন, বেশিদের কার্ড বিক্রি করে ডক্টর মামুন এবং হবে। ডক্টর নাকিব, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জনগণ সত্য ডক্টর মিথ্যা পার্থক্য করতে পারে মোহাম্মদ এবং করবে। নাকিবুর রহমান একটা জিনিস এবং বলে ডক্টর বলি, আব্দুল্লাহ আল 10 মামুনের সেকেন্ড, কথা 10 সেকেন্ড। আমরা আমি একটা 10 সেকেন্ড বলি, একটা 10 সেকেন্ড, সেটা হচ্ছে জামাত যে ম্যানিফেস্টো দিয়েছে, এখানে ব্যয়ের যে পরিমাণ আর আয়ের যে পরিমাণটা দেখিয়েছেন, আমি রকিব ভাই যেহেতু ফাইন্যান্স স্টুডেন্ট আরো ভালো বলতে পারেন, বিস্তর ফারাক। কিছু ফারাক কিছু নেই। জায়গায় আমি মনে করি কোনো অর্থনীতির ফারাক নেই, 101% কারণ আপনি যেটা মতো করে মিস তৈরি করছেন করা সেটা হলো হচ্ছে। ব্যয় এবং এটা আয়ের হলো যে সমন্বয় there is a করা হয়নি, multiplier এটা effect in the দেখবেন। economy. আর So দ্বিতীয় আয়ের মধ্যে কোনো প্রমিত ফারাক নেই। বেশি হয়ে গেছে, You need to ফান্ড read it থেকে again. আসবে না, ফান্ড আমাদের থেকে আসবে প্রত্যেকটা সেটার ব্যাখ্যাটা আমাদের পলিসি পেপারগুলো আপনি পড়েন। আমরা We আরো have- আরো দেখতে চাই। we have আমি এটা account বলে for শেষ everything. করি যে আমরা চাই যে আপনারা যে হিসাব খরচের দেখিয়েছেন, আপনি ট্যাক্স কমাবেন, ভ্যাট কমাবেন, সমস্ত কিছু কমাবেন, আবার উন্নয়ন করবেন, এটাতে গড়মিল দেখা যাচ্ছে। এটা আপনি একটু ভেবে ডক্টর দেখবেন। মামুন, অনেক ধন্যবাদ Something প্রিয় দর্শক। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমরা নির্বাচনের ইশতেহার নিয়ে কথা বলছিলাম। আমাদের বিএনপি যিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং যিনি জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের দুজনের কথাই শুনলাম। ইশতেহারকে তারা বিশ্বাসযোগ্যভাবে প্রতিশ্রুতিগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। আমরা 12 তারিখের নির্বাচনে দেখতে পাবো যে এই প্রতিশ্রুতিগুলো মানুষ, জনগণ যারা ভোটার রয়েছেন, তারা কতটুকু এটিকে গ্রহণ করছেন এবং কোন দলকে ক্ষমতায় নিয়ে আসছেন। সবাইকে অনেক ধন্যবাদ।